রাস্তা দিয়ে হেঁটে বাসার দিকে যাচ্ছিল আসিফ, কিন্তু বেশ কিছু দূর সামনে আসতেই থেমে যেতে হয়, কারণ অনেকগুলো লোক জড়ো হয়ে একটা বাসার সামনে দাঁড়িয়ে আছে বললে ভুল হবে। তারা সবাই উপরের দিকে তাকিয়ে নানা করছে। আসিফ বেশ অবাক হয়, তাই ও উপরের দিকে তাকায়। আসিফ যা দেখে তা দেখার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। আসিফের মনে হচ্ছে ওর পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। এই দৃশ্য ও সিনেমায় দেখেছে, কিন্তু কখনো ভাবেনি যে বাস্তবেও দেখতে হবে। আসিফ দেখে একটা মেয়ে ওই বাসার ছাদের রেলিং এর উপর দাঁড়িয়ে আছে। উদ্দেশ্য একটাই, সুইসাইড করবে। নিচে আমজনতা সবাই না করছে, কিন্তু মেয়েটা কোনো কথাই বলছে না। আসিফ দ্রুত সামনে গিয়ে বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করে। আসিফ ভিড়ের মধ্যে ঢুকে সামনে এগিয়ে গিয়ে দেখে মেয়েটার বাবা মা আর ছোট বোন অনেক কান্না করছে আর বলছে, শান্তা, নিচে আয় মা, তুই যা বলবি তাই শুনবো, একবার নিচে আয় মা। সবাই অস্থির হয়ে আছে। আসিফ সবার উদ্দেশ্যেই বলে ওঠে, আচ্ছা, আপনারা এখানে কেন? ছাদে গিয়ে তাকে থামালেই তো পারেন। একজন বলে ওঠে, বাবা ছাদের দরজা ভিতর দিয়ে আটকে দিয়েছে, আমরা অনেক চেষ্টা করছি কিন্তু খুলতে পারি না। আসিফ শান্তার পরিবারের দিকে অসহায় হয়ে তাকিয়ে আছে। তাদের অবস্থা খুব খারাপ, বিশেষ করে মায়ের কান্নাটা আসিফকে খুব পোড়াচ্ছে। আসিফ উপরে মেয়েটার দিকে তাকায়। ও খেয়াল করে পাশাপাশি দুটো বাড়ি। আসিফ একটু পাশে এসে দেখে পাশের বাড়ির ছাদ থেকে খুব সহজে এই বাসার ছাদে আসা যাবে। ও আর এক মুহূর্ত সময় নষ্ট না করে এক দৌড়ে পাশের বাড়িতে গিয়ে ছাদের চাবিটা দ্রুত ম্যানেজ করে সাততলায় উঠে খুব আস্তে করে দরজাটা খুলে চুপি চুপি ছাদে ঢুকে। আসিফ শান্তার দিকে তাকিয়ে আছে। পরনে সালোয়ার কামিজ, চুলগুলো পেছনে ছাড়া, বেশ লম্বা ঘন কালো চুল তার। শান্তা আকাশের দিকে তাকিয়ে আছে, হয়তো আর একটু পরে জঘন্যতম পাপটা সে করতে যাবে। আসিফ আর এক মুহূর্ত অপেক্ষা না করে পাশের বাসার ছাদের শেষ সীমানা থেকে খুব সাবধানে আস্তে করে শান্তাদের ছাদে চলে আসে। আসিফ সেই নিচ থেকে মনে মনে হাজারবার আল্লাহর নাম নিচ্ছে, যেভাবেই হোক শান্তাকে আজ বাঁচাতেই হবে। আসিফ শান্তাদের ছাদে এসে খুব আস্তে আস্তে ধীর পায়ে শান্তার দিকে এগিয়ে যাচ্ছে। ওর প্ল্যান হলো ও শান্তাকে পেছন থেকে হ্যাচকা টান মেরে ছাদের উপর নিয়ে আসবে। আসিফ সেই প্ল্যান মোতাবেকই কাজ শুরু করে। ও এখন একদম শান্তার পেছনে। এদিকে শান্তা খুব ভয় পাচ্ছিল এই জঘন্য পাপটা করতে, কিন্তু ও আর পারছে না। চোখটা বন্ধ করে যে লাফ দিবে, অমনি আসিফ ওকে এক টানে ছাদের উপরে নিয়ে আসে আর কষিয়ে একটা থাপ্পড় দেয়। বলে, আপনি কি বিবেক শূন্য হয়েছেন? কি করতে যাচ্ছিলেন এটা? আসিফের কড়া হাতে থাপ্পড় খেয়ে শান্তা হাউমাউ করে কান্না শুরু করে দেয়। আসিফ খুব রেগে গেছে। শান্তাকে কিছু বলার আগে আসিফ নিচে সবাইকে জানিয়ে দেয় শান্তা ঠিক আছে। এদিকে শান্তা থাপ্পড় খেয়ে ছাদে বসে পড়ে আর খুব জোরে জোরে কান্না শুরু করে দেয়। আসিফ শান্তার কাছে গিয়ে অসহায়ভাবে বলে, থাপ্পড়টা আপনাকে দেইনি, তা আপনার ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্য দিয়েছি। কি করতে যাচ্ছিলেন একবার ভেবেছেন? নিচে আপনার বাবা মা ছোট বোনটার কথা একটাবার ভাবলেন না? আপনি চলে গেলে তাদের অবস্থাটা কি হতো ভেবেছেন? আর সুইসাইড করা যে মহাপাপ, তাও কি আপনি ভুলে গিয়েছেন? আসিফের কথা শুনে শান্তা আরো জোরে জোরে কাঁদে। আসিফ আবারও বলে, কি এমন হয়েছে যে আপনি এরকম একটা জঘন্য পাপ করতে যাচ্ছিলেন? কি হয়েছে আমাকে নির্ভয়ে বলতে পারেন, আমি সব শুনবো। এবার শান্তা কাঁদতে কাঁদতে বলতে শুরু করে, কালকে 1 বছর হতে যাচ্ছিল আমাদের রিলেশনের, কিন্তু আজ সকালে আমাদের ব্রেকআপ হয়ে যায়। কেন? কারণ ও এতদিন ধরে অন্য একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে আসছিল। আজ সকালে সেই মেয়ে ওদের পার্সোনাল ছবি আমাকে পাঠিয়েছে। একবার ভাবতে পারেন আমার অবস্থাটা তখন কি হয়েছে? এটা তো কিছুই না। যখন আমি ওকে সব বলি, ও কি বলেছে জানেন? ও বলে, তো শরীর তো বিয়ের আগে দিবি না, তাই অন্য মেয়ের শরীর দিয়ে নিজের চাহিদা মেটায়। বিশ্বাস করুন, আমি যে সেই মুহূর্তে যে বাঁচার কোনো আশাই আর দেখলাম না। যাকে এতটা ভালোবাসলাম সে যে এমন করবে, আর এমনটাও হতে পারে আমি স্বপ্নেও ভাবিনি। আমি আর বেঁচে থেকে কি করবো বলুন? তার যে মরে যাওয়াটাই ভালো না? আসিফ শান্তার কান্না মিশ্রিত মায়াবী মুখটার দিকেই তাকিয়ে আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে ও বলে, আপনাকে কিছু প্রশ্ন করি, ঠিক ঠিক উত্তর দিবেন, ঠিক আছে? জি। আমাদের সম্পর্কে খারাপকে বল, আপনাদের সম্পর্কে খারাপকে করলো? ও। আপনাকে ধোঁকাকে দিল? ও। আপনার মনকে কে ভাঙলো? ও। তাহলে শাস্তি কার পাওয়া উচিত? ও। জি হ্যাঁ, তাহলে আপনি নিজেকে কেন শাস্তি দিচ্ছেন?
আপনার তো কোনো দোষ নেই, আপনি তো কোনো ভুল করেননি। আপনি তো তাকে সত্যিকারেই ভালোবাসতেন। তাহলে আপনি কেন নিজেকে শেষ করছেন? একবার ভেবে দেখেছেন? সত্যি তো বলেছেন, সব দোষ ওই জানোয়ারটার। তাহলে আমি নিজেকে কেন শাস্তি দিতে যাচ্ছি? যাক, অবশেষে আপনার ঘুমন্ত বিবেকটা জাগ্রত হলো। আর কখনো ভুলেও এমন করবেন না। বাবা মাকে কিভাবে মুখ দেখাবো আমি? তারা তো কখনো আমাকে মাফ করবে না এই ভুলের জন্য। আপনার বাবা মাকে আপনি হয়তো চিনতে পারেনি। একটা জাদু দেখবেন, আপনার বাবা মা আপনাকে কিচ্ছু বলবে না, বরং আপনি যা বলবেন তারা তাই করবে। দেখুন তাহলে জাদুটা। আসিফ উঠে ছাদের গেটটা খুলে দেয়, আর সাথে সাথে শান্তার বাবা মা আর বোন ওর কাছে দৌড়ে আসে। শান্তাকে জড়িয়ে ধরে ওর বাবা মা কাঁদতে কাঁদতেই বলে, মা কি হয়েছে তোর? কেন এমন করছিলি? তোর কিছু হলে আমাদের কি হতো বল? আর কখন এমন করিস না, আমরা শেষ হয়ে যাব। শান্তা আসিফের দিকে তাকিয়ে আছে। আসিফ একটা হাসি দিয়ে চলে আসে। সেদিনের পর শান্তার সাথে আসিফের আর দেখা হয়নি। শান্তার পরিবার আসিফকে অনেক খুঁজেছে, কিন্তু পায়নি। তাদের মেয়ের জীবন বাঁচিয়েছে আসিফ, একটা ধন্যবাদও দিতে পারেনি ওরা। প্রায় এক সপ্তাহ চলে যায়। শান্তা একদিন ফোনে টাকা ভরার জন্য একটা দোকানে যায়। গিয়ে বলে, ভাইয়া 100 টাকা লোড করে দিন তো। জি আপু, নাম্বারটা বলুন। আরে আপনি? আসিফ মাথা তুলে তাকিয়ে পুরো অবাক, কারণ এই যে শান্তা। শান্তা আসিফের দিকে হা করে তাকিয়ে আছে। শান্তা বলে ওঠে, আপনি এখানে? আর আমি আপনাকে খুঁজতে খুঁজতে শেষ। কেন? আসলে আপনাকে সেদিন ধন্যবাদটা দেওয়াই হয়নি। আর আমার চেয়েও বাবা মা খুব বেশি অস্থির হয়ে আছে আপনার সাথে দেখা করার জন্য। আপনি সেদিন না আসলে হয়তো। আচ্ছা, বুঝেছি বুঝেছি, থাক পুরনো কথা। আগে বলুন আপনি কেমন আছেন? খুব ভালো। আপনি সেদিন সত্যিই বলেছিলেন, বাবা মাকে আমি আসলেই চিনতে পারিনি। দেখেছেন, বলেছিলাম না, পরিবারের মানুষগুলো আমাদের সবচেয়ে আপনজন হয়। তারা কখনো আমাদের ফেলে দেয় না। ঠিক বলেছেন। আচ্ছা, আপনার নাম্বারটা দিন, লোড দিয়ে দিই আগে। আচ্ছা নিন, 019। 1 মিনিট অপেক্ষা করুন, এখনই টাকা যাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। জি, শেষ। থ্যাংক ইউ সো মাচ। আর আপনাকে কিন্তু আমার বাসায় আসতেই হবে। চিনেন তো অবশ্যই? আরে না, তার দরকার নেই, আপনি বলেছেন তাতেই হবে। মোটেও না, বাবা মা আপনার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে আছে। আপনি প্লিজ না করবেন না। আসিফ একটু ভাবে, তারপর হাসি দিয়েই বলে, আচ্ছা, আসবো। তাহলে আজ সন্ধ্যায় চলে আসেন, আমরা অপেক্ষায় থাকবো। আচ্ছা। আচ্ছা, আপনি এখানে কি করেন? এটা আমার দোকান, এখানে ফ্রিল্যান্সে শেখাই আমি সবাইকে। বাহ, খুব ভালো। তাহলে আজ আসি, আপনার অপেক্ষা করে থাকবো। আমার আশাটা কি খুব দরকার? খুব মানে অনেক অনেক দরকার। আচ্ছা, আসবো। আমি তাহলে। শান্তা এরপর ওর বাসায় চলে আসে। বেল দিতে ওর মা দরজা খুলে দেয়। মা, একটা বড় খুশির খবর আছে। কি মা? মা বাবা, আমি সেই ওনাকে না আজকে খুঁজে পেয়েছি, আর সন্ধ্যায় আসতে বলেছি। সত্যি বলছিস? ছেলেটা আসবে আজকে? হ্যাঁ মা, হ্যাঁ। পেলি কই ওকে? স্বামী আঙ্কেলদের বাসার নিচে তার দোকান। সেখানে সে ফ্রিল্যান্সিং শেখায় আর ফোনে টাকা ভরে। আমি টাকা ভরতে গিয়ে তাকে পেয়েছি। বাহ, খুব ভালো। শান্তার মা, তুমি এখনই ভালো রান্না বসাও। ছেলেটাকে ভালো করে আপ্যায়ন করতে হবে। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি রান্না বসাচ্ছি। শান্তা ওর রুমে গিয়ে দেখে ওর ছোট্ট বোন নীলা খুব মনোযোগ দিয়ে হুমায়ুন আহমেদের বই পড়ছে। শান্তা খপ করে বইটা নিয়ে নেয়। নীলা ভ্রু কুচকে তাকিয়ে বলে, এটা কি হলো আপু? তোকে একটা কথা বলবো, তুই খুব খুশি হবি। কি কথা বলো তো? যার জন্য তোর পচা আপুটা আজ বেঁচে আছে, সে আজ সন্ধ্যায় আমাদের বাসায় আসবে। যা মজা করছো, কত বুঝলাম আমরা, কোথাও পেলাম না। আর তুমি তাকে কই পাইলাম? নিশ্চয়ই মজা করেছো। বইটা দাও তো। নে তোর বই, আজকে সন্ধ্যায় উনি আসছে, তখন নিজের চোখেই দেখিনিস। আপু, তুমি সত্যিই বলতেছো? হ্যাঁ বোন, হ্যাঁ। এখন চল, মাকে রান্না হেল্প করবি। ইয়েস, ভাইয়াটাকে দেখার জন্য কত অপেক্ষা করেছি। আজ সেই অপেক্ষার শেষ হবে। চলো চলো। তুই তো পাগল হয়ে আছিস কেন? সে আমার জন্য আসছে, তোর জন্য না। মনে হয় ওনাকে বিয়ে করতে আসতেছে। তোকে বিয়ে করতেও আসছে না। এখন চল তো। শান্তা আর নীলা ওদের মায়ের কাছে গিয়ে আসিফের জন্য রান্না করতে লেগে পড়ে। আসলে শান্তার পরিবার আসিফের জন্য এক প্রকার পাগল হয়ে আছে। সেদিন আসিফ সঠিক সময়ে যদি শান্তাকে না বাঁচাতো, তাহলে একজন মা সন্তান হারা হতো, একজন বাবা মেয়ে হারা হতো। আর সমাজের কথা তো আছেই, সারাটা জীবন কষ্টে কাটতো ওদের। কিন্তু উপর আল্লাহর ইচ্ছায়
আসিফের জন্য সেদিন শান্তা বেঁচে যায়। সুইসাইড সাধারণত মানুষ শয়তানের কারণেই করে। একটা মানুষ যখন খুব কষ্টে থাকে এবং একা হয়ে যায়, তখন সে খুব খারাপ চিন্তা ভাবনা করতে থাকে। আর ঠিক সেই সময়টাকে শয়তান কাজে লাগিয়ে সেই মানুষটাকে বিবেককে বিকল করে দিয়ে তাকে সবচেয়ে বড় পাপের দিকে নিয়ে যায়। জন্ম, মৃত্যু এবং বিয়ে, এই তিনটি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায় হয়। আপনি চাইলে আপনার জীবন শেষ করতে পারেন না। প্রতিটি মানুষের একটা নির্দিষ্ট হায়াত রয়েছে, সেটা শেষ হলেই তার মৃত্যু হবে। কিন্তু কেউ যদি সেই হায়াত শেষ হওয়ার আগেই নিজেকে মেরে ফেলে, তাকে আল্লাহ তাআলা কখনো কখনোই মাফ করবে না। তাকে অনন্তকাল দোজখের আগুনে পড়তে হবে। তাই শয়তানের পাল্লায় পড়ে এই জঘন্য পাপের খাতায় নিজের নাম লেখাবেন না। সন্ধ্যে 7:23। আসিফ ওর দোকানের প্রধান কর্মচারীকে বলছে, রাসেল, আমাকে আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে। তুমি এদিকটার খেয়াল রেখো, কেমন? ওকে ভাইয়া। আর শোনো, তোমার বাবা নাকি অসুস্থ। এক কাজ করো, এই 1000 টাকা রাখো, আর কোনো সমস্যা হলে আমাকে জানিও। না না ভাইয়া, লাগবে না। আরে সমস্যা নাই, নাও। ওষুধ কিনতে হবে তো, টাকা লাগবে তো, নাও। সত্যি ভাইয়া, আপনি অনেক ভালো। আপনার মতো কেউ হয় না। মন দিয়ে কাজ করো। জি ভাইয়া। আসিফ শান্তার নাম্বারটা নিয়ে বের হয়ে পড়ে। আসলে শান্তা এত অস্থির ছিল যে যাওয়ার সময় বলেই যায়নি যে ওর বাসা কয়তলায়। আসিফ হেঁটে হেঁটে শান্তাদের বাসার নিচে চলে আসে 6 থেকে 7 মিনিটেই। এসেই শান্তাকে কল দেয়। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আসিফ। আসলে আমি আপনাদের বাসার নিচে আপনার নাম্বারটা নিয়েছি, কারণ আপনার বাসা কয়তলা তা তো বলে জানি, তাই। আল্লাহ, দেখেছেন কি ভুল করে আমি? আপনি 3 তলায় চলে আসেন, আর এটা আমাদের নিজের বাসি। দারোয়ানকে বলবেন আমি বাড়িওয়ালাদের বাসায় যাব। আমাকে ডেকেছেন। আচ্ছা। আসিফ ফোনটা রেখে দারোয়ানের কাছে যায়, গিয়ে বলে, চাচি, আমি বাড়িওয়ালাদের বাসায় যাব, আমাকে ডেকেছেন তারা। হ্যাঁ হ্যাঁ বাবা, আমিও তোমার অপেক্ষায় আছি। আসো আসো, আপা মনি বলছে তোমার কথা। আসো আসো। আসিফ হাসি দিয়ে ভেতরে ঢুকে সোজা সিঁড়ি ধরে 3 তলায় চলে আসে। বেশ বড়ই বাড়ি শান্তাদের, অনেক ধনী ওরা, বুঝতে পারলো আসিফ। 3 তলায় এসে একটা গেট পেল। বেল দেওয়ার আগে দরজাটা খুলে দিল শান্তা আর বলল, বাবা মা, দেখো কি এসেছে। আসিফ কিছুটা অস্বস্তির মধ্যে পড়ল। শান্তার বাবা মায়ের মধ্যে চলে আসে। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি বাইরে কেন? ভিতরে আসো। তুইও না শান্তা, আসো আসো। আসিফ কিঞ্চিত হাসি দিয়ে ভেতরে ঢুকে। বিশাল বড় বাসা। শান্তার বাবা মা আসিফকে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসে আর বলে, তুমি সেদিন না বলেই চলে গেলে, কত খুঁজেছি তোমাকে। সত্যি বাবা, তুমি সেদিন আমাদের বাঁচিয়েছো, তুমি না থাকলে। না না আঙ্কেল আন্টি, আমি তেমন কিছু করিনি, সবই আল্লাহর ইচ্ছা। মাশাআল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই বাবা। বোকা মেয়েটাকে শয়তানের পাল্লায় পড়ে। থাক আঙ্কেল, পুরনো কথা বাদ দিন। আমি ওনাকে সেই দিনই বুঝিয়েছি, আর কখনো এমন করবে না। শান্তার দিকে তাকিয়ে বলল, আর এমন করলে আমরাও শেষ হয়ে যাব। শান্তা ওর মায়ের কাছে গিয়ে অসহায়ভাবে বলে, সরি মা, আর এমন ভুল হবে না। আচ্ছা, তা বাবা, তোমার জন্য কিন্তু অনেক কিছু রান্না করেছি, খেয়ে যেতে হবে। হ্যাঁ। না না, ঠিক বলেছেন, এসবের কি দরকার ছিল? আছে আছে, তুই তো আমাদের স্পেশাল মানুষ। তোমাকে না খাওয়ালে আর কাকে খাওয়াবো বলো? না করো না। আসিফ আর কোনো উপায় না পেয়েই বলে, আচ্ছা। গুড। দেখেছো, এত কথা হলো অথচ তোমার নামটাই জানা হলো না। তোমার নাম কি? মোহাম্মদ আসিফ খান, দাদা রেখেছেন। তাহলে আপনার নাম আসিফ? জি। এরই মধ্যে নীলা চলে আসে আর বলে, ভাইয়া, আমি নীলা, শান্তা আপুর ছোট বোন। হ্যাঁ, চিনি তোমাকে। শান্তা, আয়, আসিফের জন্য খাবার বাড়বি। এই, তুমিও আসো। বাবা, তুমি নীলার সাথে গল্প করো। শুধু শুধু কষ্ট করেছেন আপনারা। আরে, তোমাকে একবেলা খাওয়াতে পারলে আমাদের ভালো লাগবে। বসো তুমি। শান্তা নীলার দিকে রাগীভাবে তাকিয়ে চলে আসে। নীলা খিলখিল করে হাসছে। এখন আসিফ আর নীলা বসে আছে। নীলা বলে, ভাইয়া, আপনি কিসে পড়েন? আমার পড়ালেখা শেষ আপু, তুমি কিসে পড়ো? ও মা, আপনার পড়াশোনা শেষ? দেখলে একটু মনেই হয় না, অনেক কিউট আপনি। আমি ইন্টারে পড়ি, ফার্স্ট ইয়ারে। ও, খুব ভালো। আর তোমার আপু?
আপু ভার্সিটি ফার্স্ট ইয়ারে, আর কয়দিন পর সেকেন্ড ইয়ারে উঠবে। ও ভালো। এরপর শান্তা এসে বলে, আসুন খাবেন। চলো ভাইয়া। হ্যাঁ চলো। তা আছিফ, তোমার পরিবারে কে কে আছে? আমি আর মা। বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, শহীদ হয়েছেন। আসিফকে খেতে দিয়ে শান্তারা পুরো পরিবার ওর সাথেই বসে। ওরাও খাচ্ছে। খেতে খেতেই শান্তার বাবা বলে, সত্যি তোমার বাবার উপর যেমন আমাদের গর্ব হয়, তেমনি তোমার উপরও। একদম বাবার মতো হয়েছো। বাবার আদর্শটা নিজের মধ্যে ধরে রাখার চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। খুব ভালো। তা বাবা, রান্না কেমন হলো? পছন্দ হয়েছে তো? জি আন্টি, খুব ভালো হয়েছে। একদম আমার মায়ের মতো রান্না। শান্তা রান্না করেছে নিজের হাতে। আসিফ শান্তার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। শান্তা আসিফের দিকে একটু তাকিয়ে লজ্জায় লাল হয়ে যায়। আসিফ হাসি দিয়ে আবারও খেতে শুরু করে। আজ অনেকদিন পর মজা করে খেলো ও। খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে আছে আসিফ। শান্তার বাবা মা আসলেই আসিফ বলে, তাহলে আঙ্কেল আন্টি এখন উঠি। অনেক ভালো আপ্যায়ন করলেন, সত্যি আপনার অনেক ভালো। কি যে বলো না বাবা, তুমি যে উপকার করেছো আমাদের, তার কাছে এসব সামান্য। সুযোগ পেলেই চলে আসবে। হ্যাঁ বাবা, কোনো সমস্যা হলে আমাকে বলবে। আচ্ছা তাহলে আজ আসি। আচ্ছা। আমি এগিয়ে দিয়ে আসি ওনাকে। না না, সমস্যা নেই। আচ্ছা যা, সমস্যা নেই। আসিফ আর শান্তা সিঁড়ি বেয়ে নিচে আসে। আসিফ শান্তাকে বলে, আপনার পরিবারটা খুব ভালো, অনেক মিশুক। সবসময় পরিবারের সাথে থাকবেন। আচ্ছা থাকবো। একটা কথা ছিল আপনার সাথে, সেই কখন থেকেই বলবো, সুযোগটা পাচ্ছি না। নীলার জন্য। এখন বলুন। আমাকে একটা হেল্প করবেন প্লিজ? কি রকম শুনি? আপনি আমার বয়ফ্রেন্ড হবেন? প্লিজ না করবেন না। শান্তার মুখে এমন কথা শুনে আসিফ পুরো স্তব্ধ হয়ে যায়। এটা কি শুনলো? শান্ত ওকে বিয়ে বানাতে চায়? আসিফ দ্রুতই বলে, মানে কি বলছেন? আরে বয়ফ্রেন্ড হওয়ার অভিনয় করবেন, সত্যিকারের বয়ফ্রেন্ড হতে বলিনি। তাই বলেন? আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। কেন, আমাকে গার্লফ্রেন্ড বানাতে সমস্যা? না না, সমস্যা নেই। মানে হঠাৎ করে বললেন তো, তাই শখ খেয়েছি। আচ্ছা বাদ দিন, আসল কথা বলুন। আমাকে বয়ফ্রেন্ড হওয়ার অভিনয় কেন করতে হবে? আমার জানোয়ার এক্সটাকে শাস্তি দেওয়ার জন্য। আমি যে কষ্টটা পেয়েছি, আমিও চাই ও সেটা পাক। তাহলে বুঝবে একটা মেয়েকে কষ্ট দিলে কেমন লাগে। আপনি আমাকে একটু সাহায্য করবেন? আপনার বয়ফ্রেন্ড হওয়ার যোগ্যতা কি আমার আছে বলুন? মানে অভিনয় করার? 100% আছে। আপনি যথেষ্ট যোগ্যতা সম্পন্ন একজন ছেলে, আর দেখতেও তো অনেক হ্যান্ডসাম। প্লিজ না করবেন না। বাহ, এত প্রশংসা! তাহলে তো আর না করা যায় না। আচ্ছা বলুন, কি করতে হবে? জানোয়ারটা আমার কাছে মাপ চেয়েছে, বলেন ও ভুল করেছে। আমি আর কখনো এমন করবে না। তো মাফ করলেন না কেন? ওর মতো জানোয়ারকে মাফ করলে আমার নিজেকে ছোট করা হবে। ও কখনো ভালো হবে না। তাই আমিও ওর মতো হয়ে ওকে কষ্ট দেব, যাতে ও বোঝে আমি সেদিন কি কষ্ট পেয়েছি। কিন্তু ও তো খারাপ, ও কি আপনার কষ্টটা বুঝবে? ওর সেই মেয়ে আমাকে ছবি দিয়ে ভেঙেছে, এখনো একা, তাই আবার আমার কাছে ফিরে আসতে চাচ্ছে। আর এই সুযোগটাই দরকার। বাহ, আপনার মধ্যে বেশ ভালো ক্রিমিনালি বুদ্ধি আছে। কোনো গ্যাংটেংয়ে আছেন নাকি? হ্যাঁ। আরে না, বলুন হেল্প করবেন তো। না করে আর উপায় আছে? আপনার স্যাটিসফাইয়ের জন্য এটুকু তো করাই যায়। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। কালকে তো শুক্রবার, ওকে আমি একটা রেস্টুরেন্টে আসতে বলবো। আমি আর আপনি একসাথে ওর কাছে যাব, আর ওকে গুড প্ল্যান। কালকে কখন? বিকেল 3টায় রওনা হবো। আপনি আমার বাসার নিচে চলে আসেন। আচ্ছা তাহলে এখন যাই, কালকে দেখা হবে। আচ্ছা। আসিফ শান্তাকে বিদায় দিয়ে একটা রিক্সা নিয়ে বাসার দিকে যায়। চারদিকে কত শত লোকজন যে যার মতো কাজ করছে, সবাই খুব ব্যস্ত। এই ব্যস্ততার মাঝে হঠাৎই ঝোড়ো হাওয়া এসে আসিফের মুখে লাগে। এ যেন অন্যরকম এক অনুভূতি। এই ঝড়ো হাওয়াটা শান্তার কথা মনে করিয়ে দেয় আসিফকে। শান্তা পাগলিটা ঠিক এমন এক ঝড়ো হাওয়ার মতো ওর জীবনে ঢুকে পড়েছে, আর এক অন্যরকম অনুভূতি দিচ্ছে। শান্তার মুখখানা খুব শান্ত, চোখগুলো মাঝারি আকারের, কিছুটা বিড়ালের মতো লাগে। নাকটা মোটাসোটা, হাত ঠোঁটটা বেশ আকর্ষণীয়। ফর্সা গোলগাল শান্ত মুখখানায় সবকিছু যেন একদম পারফেক্ট মানিয়েছে। অপরূপা শান্তা। আসিফ এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসে। এসে বেল দিতে ওর মা দরজা খুলে দেয়। এসেছিস বাবা, হাত মুখ ধুয়ে আই খাবি। মা, আজকে যে খেয়ে এসেছি,
এক প্রকার জোর করে খেয়েছি। ওমা, কোথায় গেলি? আর জোর করেই বা কেন খেললি? দাঁড়াও, ফ্রেশ হয়ে আসি, তারপর সব বলছি। তখন মা বলল, আচ্ছা আয়। আসিফ ফ্রেশ হয়ে এসে মায়ের কাছে এসে বসে বলে, ওই যে একটা মেয়ের কথা তোমাকে বলেছিলাম না, যে ছাদ থেকে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আবার কি করলো সে? না না না, কিছু করে নাই। মেয়েটার পরিবার আজকে আমাকে ভালো আপ্যায়ন করলো। সেদিন তাদের মেয়েকে বাঁচিয়েছে, তাই তারা নাকি আমাকে অনেক খুঁজেছে। আজ পাওয়াতে একদম বাসায় নিয়ে ভালো খাতির যত্ন করলো। ও, তাহলে এই কথা, খুব ভালো। এভাবে সবসময় মানুষের উপকার করবি, দেখবি আল্লাহ তোকে কত ভালো রাখবে। আচ্ছা মা, তুমি খেয়েছো? তোকে ছাড়া আমি খাই বল? আহারে, আচ্ছা আসো, আজ আমি তোমাকে খাইয়ে দিই। ছেলেকে আজ একটু সেবা করার সুযোগ দাও। পাগল ছেলে একটা। আচ্ছা দে। এরপর আসিফ ওর মাকে নিজ হাতে খাইয়ে দেয়। আসিফের মা ছেলের হাতে খেয়ে খুব খুশি হয় আর মন ভরে দোয়া করে। এদিকে শান্তার বাসায় আপু, একটা কথা বলি? বলো। আসিফ ভাইয়া অনেক সুন্দর, তাই না? খুব কিউট লাগে আমার। নীলার কথা শুনে শান্তা ভ্রু কুচকে ওর দিকে তাকায় আর বলে, তো কি হয়েছে? ভাইয়াকে আমার খুব পছন্দ হয়েছে। ভাবছি ভাইয়াকে আমার বয়ফ্রেন্ড বানাবো। ও হ্যালো, কি যাতা বলছিস? মাথা ঠিক আছে তোর? আমাকে দেখ, প্রেম করে জীবন শেষ। একটা ছেলেও ভালো না। ছেলেদের কাছ থেকে দূরে থাকবি, বিশেষ করে এই আসিফ ভাইয়ের কাছ থেকে। না হলে কিন্তু বাবা মাকে বলে দেবো। যা, আসিফ ভাইয়া অনেক ভালো, অনেক কিউট। একটা বুড়া বেটা তোর কিউট লাগে কেমনে? তুমি আমার চোখ দিয়ে তাকে দেখলে তোমারও কিউটই লাগবে। কত ভালো সে। এই চুপ, সামনে পরীক্ষা না তোর, মন দিয়ে পড়। তুমি কই যাও? ফ্রেন্ডের সাথে কথা বলতে। ফ্রেন্ডের নাম নাই? না, নাই, পড় তুই। শান্তা ওর ফোন নিয়ে বারান্দায় এসে থাই লাগিয়ে আসিফকে কল দেয়। এখন রাত 11টা বাজে। দুবার রিং হতে আসিফ কলটা রিসিভ করে। আসসালামু আলাইকুম। ঘুমাইছেন নাকি? না না, টুকটাক কাজ করছিলাম। ও, তাহলে আমি রেখে দিই। আরে না না, সমস্যা নেই, বলুন। আচ্ছা শুনুন, আপনি আমার ছোট বোনের কাছ থেকে একটু দূরে দূরে থাকবেন। ওর মাথায় কিন্তু সমস্যা আছে। আপনার মতো। এই, কি বললেন আপনি? বুঝিনি। না, কিছু বলেনি, বলেছি আচ্ছা দূরে থাকবো। আপনি কি আমার মতো বললেন নাকি? আরে না, কেন? আপনার মাথায় কোনো সমস্যা আছে নাকি? না না, নেই, একদম ভালো আছে। আচ্ছা রাখি তাহলে, কাল চলে আসেন সময় মতো। আচ্ছা। আসিফ ফোন রাখতেই শান্তা বলে, আচ্ছা, উনি কি আমাকেও বললো নাকি? মনে হলো আমাকেও বললো। তোর যাক, উনি নীলার কাছ থেকে এখন দূরে থাকবে। দেখ ঘুমো। পরের দিন বিকেলে আসিফ শান্তাদের বাসার নিচে দাঁড়িয়ে আছে। 5 মিনিট পর শান্তা নিচে নামে। শান্তাকে দেখে আসিফ পুরো অবাক। একদম পরীর মতো লাগছে। নীল পরী, নীল দামি কাজ করা সালোয়ার ম্যাচিং চুড়ি, কানে দুল। আসিফ হা করে তাকিয়ে আছে শান্তার দিকে। শান্তা আসিফের কাছে এসে বলে, সরি, একটু লেট হয়ে গেল, সরি। আসিফ যেন শান্তার ঘুরে পড়ে গেছে। ও শুধু অবাক হয়ে তাকিয়ে আছে। ওর দিকে কিছু বলছেও না, শুনছেও না। আসিফকে কিছু বলতে না দেখে শান্তা জোর গলায় বলে ওঠে, কই হারালেন আপনি? না না, কোথাও না, আপনাকে অসম্ভব সুন্দর লাগছে। তাই? থ্যাংক ইউ। আপনাকেও কিন্তু অনেক সুন্দর লাগছে এই পাঞ্জাবিতে। আপনাকে অনেক বেশি লাগছে। আচ্ছা চলুন যাওয়া যাক, ওই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। আসিফ আর শান্তা গাড়িতে বসে সোজা রেস্টুরেন্টে চলে আসে। ওদের দুজনকে একসাথে বেশ মানিয়েছে। আসিফের উঁচু লম্বা চড়া সুঠাম দেহ আর চার্মিং ফেস কাটিং যে কোনো মেয়েকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। আসিফ আর শান্তা রেস্টুরেন্টে ঢুকতেই সবার নজর ওদের উপরে যায়। শান্তার এক্স ওদের দেখে বোকা হয়ে আছে। শান্তা আসিফকে চুপি চুপি বলে, অভিনয় শুরু। ওকে। শান্তা আসিফের গায়ের সাথে মিশে হাসাহাসি করতে করতে ওর এক্সের সামনে দিয়ে একসাথে হেসে বসে। আসিফের খুব আনইজি লাগছে। শান্তার মতো একজন অপরূপা যদি এত কাছে থাকে, নিজেকে ঠিক রাখা সত্যিই খুব কঠিন হয়ে পড়ে। শান্তা আর আসিফকে এভাবে দেখে শান্তার এক্স রিহান বলে ওঠে, হোয়াট দ্য হেল, এসব কি শান্তা? ওকে Babe, chill. He's my new boyfriend. I mean, bed friend. You know that very well, right? বেস্ট ফ্রেন্ড মানে? মানে তুমি যেরকম তোমার চাহিদা মেটাতে, আমি ওর সাথে আমার চাহিদা মেটাই। He's so... তুমি মজা করতেছো তাই না?
মোটেও না। এই, তুমি কিছু বলো। হ্যাঁ হ্যাঁ বলছি ব্রো, শি ইজ জাস্ট সো বিউটিফুল। উফ, তার কি স্পষ্ট দিস ননসেন্স। কেন বেব? তুমি করলে ওকে আর আমি করলে নটকে? শান্তা প্লিজ আমাকে মাফ করে দাও আর বলো এইসব ফেক। মোটেও না বেবি। চল তো আমরা উপরে যাই, ওখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়। ওকে বেবি, চলো। প্লিজ শান্তা প্লিজ। ডোন্ট ডিস্টার্ব আস, ওকে? বাই। আসিফ আর শান্তা হাসতে হাসতেই উপরে ছাদে চলে আসে। রুপটপে তেমন কেউ নেই, এটা প্রাইভেট প্লেস। শান্তা হাসতে হাসতে শেষ। আসিফ দাঁড়ানো, সে মিটিমিটি হাসছে আর মুগ্ধ হয়ে শুধু শান্তাকে দেখছে। শান্তাও আসিফের দিকেই তাকিয়ে খিলখিল করে হাসছে, কিন্তু হঠাৎই আসিফ শান্তাকে একটানে ওর বুকের সাথে জড়িয়ে ধরে ওর চোখে চোখ রেখে তাকিয়ে আছে। ঘটনার আকস্মিকতায় শান্তা পুরো অবাক। শান্তার মুখে এখন আর হাসি নেই, আছে একরাশ আশ্চর্যের ছাপ। আসিফ নেশাকাতর ভাবে শান্তার দিকে তাকিয়ে আছে। ও ডান হাত দিয়ে শান্তা কপালে পড়ে থাকা দুষ্টু চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে শান্তার মিষ্টি ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে আসিফ। শান্তার পুরো শরীর বরফ হয়ে গেছে। আসিফের গরম নিঃশ্বাস শান্তার মুখের উপর পড়ছে। হঠাৎই আসিফ বলে ওঠে, চলে গিয়েছে। শান্তা ওর মধুময় মিষ্টি ঠোঁটটা আসিফের দিকে ধরেছিল। আসিফের কাছ থেকে চলে গিয়েছে শুনেই ধুম করে চোখটা মেলে তাকায়। আসিফ মিটিমিটি হাসে। শান্তা একদম অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ে গেছে। আসিফ আবারও বলে, রেহান এসেছিল আমাদের দেখতে, তাই ওকে একটু দেখেই দিলাম। বেটা সে কষ্ট পেয়েছে। শান্তা খুব লজ্জা পাচ্ছে। আসিফ আস্তে করে শান্তাকে ছেড়ে দেয়। শান্তা নিজেকে সামলে হাসি মুখেই বলে, এত রিয়েলিস্টিক অভিনয় করেন কিভাবে? হ্যাঁ, কিছু বোঝাই যায় না। আপনার কাছ থেকেই তো শিখেছি। শান্তা আবারও লজ্জা পায়। গোধূলি বিকেলের মনোরম আভায় শান্তার লজ্জাসিক্ত মুখখানায় যেন এক অন্যরকম মায়া ছড়াচ্ছে। এই প্রথম আসিফ শান্তাকে এক অন্যরকম অনুভূতি নিয়ে গেছে। কেমন যেন এক ভালো লাগা কাজ করছে। ঝড়ো হাওয়াতে খোলা চুলগুলো আর কানের দুলটা বারবার দোল খাচ্ছে। প্রকৃতির সব সৌন্দর্য যেন আজ শান্তার উপর ভর করেছে। কত সুন্দর শান্তা! আসিফ অপলক দৃষ্টিতে শুধু ওকে দেখছে আর ওর মায়ায় পড়ে যাচ্ছে। এদিকে শান্তা মনে মনে বলছে, লোকটা এভাবে তাকিয়ে আছে কেন? মনে হচ্ছে কখনো মেয়ে দেখেনি। আমাকে কাজ একটু বেশি সুন্দর লাগছে হয়তো। অসুন্দর তো আর আমি না। না, আমি কিছু বলি না, হলে সে আজ সারাদিনে এভাবেই তাকিয়ে থাকবে। শান্তা গলা ঝেড়ে বলল, এই যে মিস্টার, কই হারালেন? আপনার মাঝে না, মানে কোথাও না। বুঝছি। সো অসংখ্য ধন্যবাদ আপনাকে। শয়তানটাকে সাহায্য করতে পারলাম। আপনি হেল্প না করলে কখনোই পারতাম না। মনের মধ্যে একটা চাপা কষ্টই থেকে যেত। আরে ব্যাপার না। একটা কথা কি জানেন, ভালোবাসাটা অনুভূতির। সত্যিকারের ভালোবাসা যখন হবে, দেখবেন আপনার সবটা জুড়ে শুধু সে আর সে থাকবে। জানি আপনার সবটা জুড়ে সে ছিল, কিন্তু তার সব জুড়ে আপনি ছিলেন না, ছিল কামুকতা। ভালো হয়েছে, এখন আপনি অনেক ভালো থাকবেন। শান্তা কিছুটা দুঃখী হয়ে যায়। কান্নাসিক্ত কণ্ঠে অন্যদিকে তাকিয়ে বলে, আচ্ছা, যারা সত্যিকারের ভালোবাসে তাদের কেন বারবার কষ্ট পেতে হয়? সত্যিকারের ভালোবাসার কি কোনো মূল্য নেই? আসলে আমাদের ভালোবাসাটা সত্যি হলেও ভালোবাসার মানুষটা মাঝে মাঝে সত্যিকারের হয় না। তারা হয় মুখোশধারী স্বার্থপর। নিঃস্বার্থে তারা ভালোবাসার অভিনয় করে, নিজের স্বার্থ পূরণ করে, কিন্তু একটা বড় ভাবে না অপর মানুষটা কি হবে এই মিথ্যে অভিনয়ে। ভালোবাসা ঠিক সেদিন পূর্ণতা পাবে যেদিন সত্যিকারের ভালোবাসার মানুষটাকে আপনি ভালোবাসবেন। সে শুধু আপনার জন্য, যার সবটা জুড়ে শুধু আপনি আর আপনি থাকবেন। শান্তা হাততালি দিচ্ছে আর বলছে, OMG, আপনি তো বিশ্বপ্রেমিক। আপনাকে দেখলে মনে হয় আপনি খুব কঠিন একটা মানুষ, কিন্তু আই ওয়াজ রং। আপনি তো খুব নরম আর ভালোবাসতেও জানেন। আচ্ছা, আপনি কাকে ভালোবাসেন? আপনার ভালোবাসার মানুষটার কথা বলেন না? আসিফ মুচকি হাসে আর নিচের দিকে তাকিয়ে বলে, একজনকে কলেজে খুব পছন্দ হয়েছিল, কিন্তু সে বন্ধুত্ব পর্যন্ত করেনি। শান্তা অবাক হয়। ভ্রু কুচকে খুব কৌতূহল হয়ে বলে, কেন কেন? গরিব ছিলাম যে, আমার তো পকেট ভরা টাকা ছিল না। সে কি বলেছিলেন জানেন? তোমার সাথে কিসের বন্ধুত্ব করব, তুমি তো ফকির। বিশ্বাস করুন, সেদিন কোনো কষ্ট পায়নি, বরং সেখানে এসে জীবন থেকে।
কি শিক্ষা পেয়েছেন? টাকা ছাড়া বড় স্বপ্ন দেখতে নেই। এরপর আর কাউকে ভালো লাগেনি? আসিফ শান্তার দিকে তাকায়। শান্তা চোখ দুটো ঝলঝল করছে, বেশ লাগছে। আসিফ ওকে মিথ্যে বলতে চায় না, তাই তো মুচকে হাসি দিয়ে বলে, কিছু ভালো লাগা অপ্রকাশই থাক না। খুব জটিল মানুষ আপনি। আর আপনি শান্ত নদীর মতো। চলুন বাসার দিকে যাই, সন্ধ্যা হয়ে যাবে। জি চলুন। আসিফ আর শান্তা গাড়িতে করে বাসার দিকে আসে। কেউ কোনো কথা বলছে না, দুজন একদম চুপচাপ। ব্যস্ত শহরের চাপটা আজ কেন যেন দুজনের একজনও অনুভব করছে না। দুজন গাড়ির দুই জানলার বাইরে তাকিয়ে আছে। আসিফ মনে মনে ভাবছে, শান্তার সাথে হয়তো এটাই শেষ দেখা। এরপর ও আমাকে ভুলে যাবে, সব কিছু আগের মতো হয়ে যাবে। স্মৃতির কোন এক অস্পষ্ট পাতায় আমার নামটা পড়ে থাকবে ওর কাছে। হয়তো এটাই বাস্তবতা। আজও বড় স্বপ্ন দেখতে পারলাম না। থাক না, কিছু স্বপ্ন অপূরণ থাক। গাড়ি থামে। ওরা দুজনেই গাড়ি থেকে নামে। আসিফ হেঁটে শান্তার কাছে যায়। শান্তা আসিফকে বলে, আপনি সত্যি অনেক ভালো, আমাকে বাঁচালেন, আমার হেল্প করলেন, অনেক ভালো আপনি। আর কোনো হেল্প লাগলে অবশ্যই বলবেন। না না, অনেক কষ্ট দিয়েছে আপনাকে, আর জ্বালাবো না। কি যে বলেন না, আমার কোনো কষ্ট হয়নি, বরং স্মৃতির পাতায় কিছু সুন্দর মুহূর্ত যোগ হয়েছে, এই আর কি। আমারও। আচ্ছা আসি তাহলে, নিজের খেয়াল রাখবেন আর বাবা মার কথা মতো চলবেন। আচ্ছা, আপনিও নিজের খেয়াল রাখবেন। আসিফ একটা মুচকে হাসি দেয় আর আসি বলে ওর বাসার দিকে হাঁটা শুরু করে। ওর কেন যেন মনে হচ্ছে জীবন থেকে কি যেন একটা হারিয়ে গেল। ঝড়ের মতো অনেকগুলো ভালো লাগা এসেছিল, আবার সব উড়ে গেল। নিজেকে নিঃস্ব লাগছে আসিফের। ওর মনে মনে বলছে, এ পথ তুমিই তো সাক্ষী আমি কতটা অভাগা। বড় বড় স্বপ্নগুলো আর হয় না ছোঁয়া, দিন শেষে রয়ে যায় সেই একাই একা। আসিফ ওর বাসায় চলে যায়। এদিকে শান্তা চুপচাপ বাসায় এসে ফ্রেশ হয়ে বেডে বসে আছে। এক ধ্যানে ব্যাডের দিকে তাকিয়ে আছে। নীলা কিছুক্ষণ লক্ষ্য করে বলে, আপু কি হয়েছে তোর? বাইরে থেকে এসে চুপচাপ হয়ে আছিস কেন? কিছু হয়েছে? শান্তা নীলার দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। উঠে বারান্দায় আসে, থাইরা লাগিয়ে চেয়ারে বসে। মনের অজান্তেই আসিফের নাম্বারটা বের করে, কিন্তু কল দেয় না। নাম্বারটার দিকে তাকিয়ে আছে শান্তা আর ভাবছে, ওনার নাম্বার কেন বের করলাম আমি? এখন তো আর কোনো কাজ নেই ওনার সাথে আমার। অনেক করেছেন উনি, আর না জানে ওনাকে, খারাপ ভাববেন আমাকে। থাক, কল না দিই। অন্যদিকে আসিফ বারবার ফোনের দিকে তাকাচ্ছে। এই বুঝি শান্তা কল দিবে, কিন্তু কল আসে না। আসিফ আশাহত হয়, দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে শুয়ে পড়ে। শান্তার সাথে ওর যাত্রা এই পর্যন্তই ছিল বোধহয়। শান্তারও কেন জানি অন্যরকম লাগছে, কিছু ভালো লাগছে না। বারান্দা দিয়ে রাতের শহরটা দেখা যাচ্ছে। আনমনে বাইরে তাকিয়ে আছে ও, কিন্তু ওর মনে শুধু আসিফের সাথে বিকেলে কাটানো সেই মুহূর্তগুলোর কথা মনে পড়ছে। হাসি পাচ্ছে, আবার মনটাও বিষণ্ণ হয়ে যাচ্ছে। পরদিন সকালে, মা আমি বের হচ্ছি। কি রে বাবা, তোর কি হয়েছে? মন খারাপ? কই না তো। কাল রাত থেকে কেমন চুপচাপ আছিস, কিছু হয়েছে? না না মা, কাজের চাপ একটু তাই। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, মন দিয়ে কাজ কর। আসিফ হাসি দিয়ে চলে আসে। সত্যি মায়েদের বোধহয় স্পেশাল পাওয়ার আছে, সন্তান কষ্টে থাকলে ঠিক বুঝে যায়। আসিফ রিকশায় করে দোকানের দিকে যাচ্ছে। ও সিদ্ধান্ত নিয়েছে ওর শান্তাকে নিয়ে ভাববে না, আবার কাজে মন দিবে। সে মোতাবেকই দোকানে এসে ছাত্রদের কাজ বুঝিয়ে দিয়ে ওর চেয়ারে বসে ল্যাপটপে কাজ করছে। কিন্তু মন যেন মানেই না, ফোনটা পাশে নিয়ে বসে আছে। যদি শান্তার কল চলে আসে, কিন্তু সকাল পেরিয়ে দুপুর হয়, শান্তার কল আসে না। আসিফের কিছুই ভালো লাগছে না দুপুরের সময়, তাই আসিফ দোকান থেকে বেরিয়ে বাসার দিকে যাচ্ছিল। হঠাৎই আসিফ ভাইয়া, এই আসিফ ভাইয়া। আসিফ ঘুরে তাকিয়ে দেখে নীলা গাড়িতে বসে ডাকছে। আসিফ দাঁড়াতে এই নীলা গাড়ি থেকে নামে, ওর কাছে এক প্রকার দৌড়ে আসে। কেমন আছেন? ভুলে গিয়েছেন আমাকে? না না, ভুলবো কেন, ভালো আছি। তুমি? আপনাকে দেখি অনেক ভালো আছি। কই যাচ্ছিলেন? এই তো বাসার দিকে। তুমি? কলেজ থেকে বাসায় যাচ্ছি। ও হ্যাঁ। ভাইয়া, বলো। ফুচকা খাওয়াবেন প্লিজ? আসিফ মুচকি হাসে আর বলে, ফুচকা পেলা কই? আপনার মন আছে কোন দিকে? হ্যাঁ, ওই যে দেখেন ফুচকাওয়ালা, আমাকে খাওয়ান না এক প্লেট।
আমার ফুচকা খুব প্রিয়। একদম বড় বোনটার মতো হয়েছ। আচ্ছা চলো, খাবে? মোটেও না, আমি আপুর চেয়ে অনেক ভালো, অনেক সুন্দরী। ওরে দুষ্টু, তাই? হ্যাঁ। আসিফ আর নীলা ফুচকার দোকানে বসে। নীলার জন্য 1 প্লেট ফুচকা অর্ডার করে। নীলা বলে, ও মা, আপনি খাবেন না? আমি বাইরের খাবার তেমন খাই না। আরে সমস্যা নেই, আজকে একটু খাইয়েন। মামা ফুচকা দিয়ে গেলে নীলা টপাটপ 2টা ফুচকা খেয়ে ফেলে। আসিফ হেসে দেয়। একদম শান্তার মতো নীলা, তবে শান্তা অনেকটা ম্যাচুর। নীলা হঠাৎই বলে ওঠে, হ্যাঁ করেন। কেন? আমি একটা খাইয়ে দেবো আপনাকে, প্লিজ। আপনাকে না দিয়ে আমি খাই আর পরে আমার পেট ব্যথা হোক। না না, তাড়াতাড়ি হ্যাঁ করেন। আসিফ নীলার কথা শুনে অনেক হাসে, আর কোনো রাস্তা না পেয়ে নীলার হাত দিয়ে 1-2 ফুচকা খায়। নীলা অসম্ভব খুশি হয় আর কেমন যেন লজ্জা লজ্জা ভাব করে। নীলা খেতে খেতেই আস্তে করে বলে, ভাইয়া, আপনার জিভ আছে? না, কেন? না, এমনি ভাবলাম যদি থাকে তাহলে তো অনেক ঝামেলা। কেন? এই যে আমি আপনাকে ফুচকা খাইয়ে দিছি, সে জানলেই তো আপনার কপালে শনি রবি সব আছে। তুমি তো অনেক দুষ্টু একটা মেয়ে। সবাই বলে। আচ্ছা, তোমার আপুর খবর কি? মানে কেমন আছে আর কি? আপু গতকাল থেকে কেমন জানি চুপচাপ হয়ে বসেই আছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিচ্ছু বললো না। ও, ভার্সিটি যায়নি আজকে? না। তোমার আপুর ভার্সিটির নাম কি? আপনি জেনে কি করবেন? না, মানে এমনি জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা, বলতে হবে না। আরে বলছি, ভার্সিটিতে পড়ে আপু। ও, অনেক দূরে? এই লাস্ট একটা আছে, খাবেন? না না, তুমি খাও। আর খাবা? না না, মন ভরে গেছে, আপনার সাথে খাওয়ার একটু ইচ্ছে ছিল, পূরণ হলো। পাগলি একটা। এখন তাড়াতাড়ি বাসায় যাও, না হলে আঙ্কেল আন্টি চিন্তা করবে। আচ্ছা ভাইয়া। এরপর নীলা অনেক খুশি হয়ে ওর বাসায় চলে আসে, আর আসিফ নিজের বাসায়। নীলা ওদের রুমে ঢুকে দেখে শান্তা চুপচাপ টিভি ছেড়ে মনমরা হয়ে বসে আছে। নীলা লাফাতে লাফাতে এসে খুব খুশি হয়ে শান্তাকে বলে, আপু জানিস আজ কি হয়েছে? কি? আজকে আসিফ ভাইয়ার সাথে দেখা হয়েছিল। ইয়ে! শান্তা মুহূর্তেই লাফিয়ে ওঠে, মানে চমকে যায়, উত্তেজিত হয়ে বলে, তারপর? ভাইয়া আমাকে ফুচকা খাওয়িয়েছে আপু। ইস! এই, তুই লজ্জা পাচ্ছিস কেন? কারণ আমি নিজ হাতে ভাইয়াকে 2টো ফুচকা খাইয়ে দিয়েছি। আল্লাহ, আমার অনেক লজ্জা লাগছে। উফ! নীলা লজ্জায় উঠে ফ্রেশ হতে চলে যায়। এদিকে শান্তা যেন এই কথা শোনার পর বাকরুদ্ধ হয়ে গেছে। ওর কেন যেন প্রচন্ড রাগ হচ্ছে। হাতে টিভির রিমোটটা মোচড়াচ্ছে শান্তা, আর বিড়বিড় করে বলছে, আসিফা, তোর খবর আছে, দাঁড়া। কথাটা বলে রাগী হয়ে শান্তা তাকিয়ে থাকে। ওর কেন যেন সহ্য হচ্ছে না, পুরো শরীরে রাগে আগুন হয়ে গেছে। ও না করা সত্ত্বেও আসিফ এমন একটা কাজ করলো। শান্তা যদি এখন আসিফকে কাছে পেত তাহলে মেরেই ফেলতো। 2 দিন চলে যায়, আসিফ একদম অস্থির আর অতিষ্ঠ হয়ে গেছে। শান্তাকে না দেখে আর থাকতে পারছে না। ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না, ঘুমও হচ্ছে না, না কাজে মন বসছে, কোনো কিছুই ভাবতে পারছে না। কেন যেন শান্তা ছাড়া কিছুই ভালো লাগছে না। আর যেভাবেই হোক শান্তাকে দেখতেই হবে, যেভাবেই হোক দেখবেই। আসিফ এই সিদ্ধান্ত নিয়ে রাসেলকে ডাক দেয়। রাসেল। জি ভাইয়া। দোকানের দায়িত্ব আজ তোমাকে দিলাম, খেয়াল রেখো। আমার কাজ আছে, হয়তো আজকে আর আসবো না। সব ঠিক আছে ভাইয়া? আছে আছে, টেনশন নেই কোনো। তাহলে ভাইয়া আপনি নিশ্চিন্তে যান, এদিকটা আমি ঠিক সামলে নিব। শাব্বাস, তাহলে আসি আমি। জি। রাসেলকে বিদায় দিয়ে আসিফ মেন রোডে এসে বাসে উঠে। গন্তব্য একটাই, শান্তার ভার্সিটি। ওকে এক নজর দেখতে পারলেই যেন আসিফ শান্তি পাবে। কিন্তু আসিফ জানে না শান্তা কতটা ক্ষেপে আছে ওর উপর। একবার ধরা পড়লেই শেষ। শান্তার ভার্সিটিতে। কি রে বান্ধবী, তোর মুখটা লাল টমেটোর মতো লাল হয়ে আছে কেন? দোস্ত, আমি মজার মুডে নেই। ও সাহস হয় কেমনে আমার বোনকে ফুচকা খাওয়ানোর? খাওয়াইছে, আবার নিজেও খাইছে। ব্যাটা বজ্জাত শয়তান, একটা পেয়েরি। দাঁড়া। ও মাই গড, কি বলিস তুই? এত রাখছিস কেন? ঠান্ডা হবন। ওরে আমি মারাই ফেলামু। দোস্ত প্লিজ শান্ত হ। দেখ, তোর নামটাও কিন্তু শান্তা, একটা শান্ত শান্ত ভাব আছে।
এভাবে রাখলে তোকে মানায় না। শান্তা রাগীভাবে যেই মিমের দিকে তাকায় অমনি দূরে তাকিয়ে দেখে আসিফ দূর থেকে ওকে দেখছে। চোখে চোখ পড়তে আসিফ সাথে সাথেই ঘাবড়ে যায় আর শান্তা শয়তানের মতো হাসতে থাকে। আসিফ চলে যাওয়ার আগেই শান্তা রকেটের গতিতে উঠে আসিফের কাছে চলে আসে। আসিফ পুরো থতমত খেয়ে যায়। শান্তা সেভাবেই হাসতে হাসতেই বলে, আপনি আমার ভার্সিটিতে কি করছেন? না মানে ইয়ে আসলে আসলে কি করছেন বলুন, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, আমার একটা ছোট ভাই আছে, তার সাথে দেখা করতে এসেছিলাম। বাহ, তা দেখা করা শেষ? হ্যাঁ শেষ, এই যে চলে যাচ্ছি। এই বলে আসিফ ঘুরে চলে যেতে নিলেই পালাতে লাগলে শান্তা খপ করে ওর হাত ধরে ফেলে আর রহস্যময় একটা হাসি দিয়ে বলে, আরে আরে, কোথায় যাচ্ছেন? দাঁড়ান, আপনার সাথে যে আমার আলাপ আছে। জি, কি আলাপ? এখানে না, অন্য জায়গায় আসুন আমার সাথে। শান্তা আসিফকে নিয়ে সোজা ওর গাড়িতে ওঠে আর ড্রাইভারকে বলে, আঙ্কেল দিয়ে বাড়ি যান। আসিফ চুপচাপ বসে আছে। শান্তাকে খুব অন্যরকম লাগছে, একটু রাগি রাগি। আসিফ মনে মনে বলে, এত দূরে দাঁড়িয়ে থেকে কি লাভ হলো? সেই ধরাই খেলামি। উনি বোধহয় রাগ করেছেন, নাকি কোনো কথা বলবেন গুরুত্বপূর্ণ, তা নিয়ে হয়তো ভাবছেন, আল্লাহ জানে। এদিকে শান্তা মনে মনে বলছে, বেটা লম্পট, পেয়েছি আজ তোকে। আমার বোনের সাথে ফুচকা খাওয়া, দাঁড়া খাওয়াচ্ছি আজকে। প্রায় আধা ঘন্টা পর গাড়ি দিয়া বাড়ি এসে থামে। এখন এখানে তেমন কেউ নেই। আসিফ আর শান্তা গাড়ি থেকে নামে। আসিফ দাঁড়িয়ে আছে। শান্তা ঘুরে ওর কাছে আসে আর বলে, ওদিকে চলুন। বলেই শান্তা হাঁটা দেয়। আসিফ বাধ্য ছেলের মতো ওকে ফলো করে। একটা নিরিবিলি জায়গায় এসে শান্তা দাঁড়ায়। আসিফও চুপচাপ দাঁড়িয়ে আছে। বেচারা জানেই না যে এখন ওর সাথে কি হবে। শান্তা অন্যদিকে ফিরে তাকিয়ে আছে, কিছুই বলছে না। আসিফ সম্পূর্ণ অপ্রীতিকর পরিস্থিতিতে পড়েছে এখন। শান্তা কিছু বলে না দেখে ও নিজেই বলে ওঠে, কিছু বললেন না যে? কি যেন আলাপ করবেন বললেন? শান্তা এবার রাগীভাবে আসিফের দিকে তাকায়। আস্তে আস্তে ওর একদম কাছে চলে আসে। আসিফ কিছুটা ভয় পায়। ঢোক গিলে একবার। শান্তা রাগীভাবেই বলে, আপনাকে আমি কিছু একটা নিষেধ করেছিলাম, আপনি নিষেধটা অমান্য করলেন কেন? আসিফ যেন আকাশ থেকে পড়ে শান্তার অবস্থা দেখে। তাও অসহায়ভাবেই বলে, কি নিষেধ করেছিলেন? আর কি অমান্য করলাম আমি? আমার বোনের সাথে ফুচকা কেন খাইছেন আপনি? আবার ওর হাত দিয়ে নিজেও খাইছেন কেন? কেন কেন না করেছিলাম না আমি? আসিফ স্তব্ধ হয়ে যায়। এইটুকু সামান্য ব্যাপারের জন্য শান্তা এত রেগে আছে। আসিফ পুরোই অবাক। ও বলে, আসলে নীলা হঠাৎ করে আবদার করলো তো, তাই না করতে পারেনি। ছোট মানুষ তো, না করলে কষ্ট পাবে। শান্তা খুব রাগী ভাব নিয়ে আসিফের কলার ধরে কাঁদতে কাঁদতেই বলে, আর আমি যে কষ্ট পেয়েছি আমার কি হবে? আমি কি আপনার শয়তান বজ্জাত পাপার? বলে মার শুরু করে শান্তা। আসিফ পুরো বোকা হয়ে যায়। শান্তাকে কিভাবে থামাবে বুঝতে পারছে না। আসিফ বলে, আরে লাগছে তো, কি করছেন? লাগের জন্যই মারতেছি। আপনি আমার বোনের হাতে খাইলেন কিভাবে আমি না করার পরে? শান্তার এমন অবস্থা দেখে আসিফ আর কোনো উপায় না পেয়ে শান্তাকে ওর দু বাহু ডোরে শক্ত করে জড়িয়ে ধরে। শান্তার মিষ্টি গোলাপি ঠোঁটে ওর ঠোঁট বসিয়ে দেয়। আসিফের কাণ্ড দেখে শান্তা পুরো স্তব্ধ হয়ে যায়। চোখ বন্ধ করে ফেলে শান্তা। দুজনেই যেন সব ভুলে গেছে। আসিফের ঠোঁটের পরশে শান্তা বেকুব বনে গেছে। যত রাগ কষ্ট ছিল সব এখন দুজনের ঠোঁটের উপর দিয়ে যাচ্ছে। আসিফও জমিয়ে শান্তাকে অনুভব করছে। শান্তার চোখ গড়িয়ে অশ্রু পড়ছে, কিন্তু কেউ কাউকে ছাড়ছে না। এ যেন মিষ্টি এক রিভেঞ্জ। হঠাৎই আসিফের ঘোর ভাঙে। চোখ মেলে তাকায়, আস্তে করে শান্তাকে ছেড়ে দেয়। শান্তারও ঘোর ভাঙে। দুজন দুদিকে ফিরে আছে। আসিফ মনে মনে বলে, ছি, আমি কি করলাম? অসভ্যের মতো ওনাকে, ছি, উনি আর কখনো আমাকে মাফ করবেন না, আমার সাথে কথাও বলবেন না। শেষ, সব শেষ। অন্যদিকে শান্তা ভাবছে, উনি উনি আমাকে কিস করলেন, কোনো কিছু ভাবলেনও না। দোষটা অবশ্য আমারই, অতিরিক্ত পাগলামি করছিলাম, তাই আমাকে থামাতে একটা ভালো রাস্তায় বের করেছে। ইস, তোরটা খেয়েই ফেলেছে একদম। আমিও তো ছাড়িনি। না, একটা সরি বলি। ওহ, খুব লজ্জা করছে। না না, বলতেই হবে আমাকে। ওনাকে হারাতে চাই না। শুধু শুধু কতগুলো মার দিয়েছে ওনাকে। না, এখনই সরি বলবো ওনাকে। শান্তা আসিফের দিকে ঘুরতেই আসিফ দ্রুত শান্তার দিকে ফিরে
আকতি মিনতি করে বলতে শুরু করে। প্লিজ প্লিজ আমাকে মাফ করে দিন, আমি সম্পূর্ণ অজান্তে ভুলটা করে ফেলেছি। প্লিজ রাগ করবেন না, আমাকে মাফ করে দিন, আমি আর কখনো আপনার সামনেই আসবো না। শান্তা আসিফের কথা শুনে পুরোই বোকা হয়ে যায় আর মনে মনে বলে, উনি এত ভালো কেন? এই জন্যই ওনাকে এত পছন্দ আমার। নিজের দোষ না থাকলেও অন্যের দোষ নিজের কাছে নিয়ে নেবে। বোকা একটা। দাঁড়াও বাবু, তোমাকে আমি এত সহজে ছাড়ছি না। খেলা শুরু কেবল। আপনি আমাকে কিভাবে কিস করলেন? একবার আমার কথা ভাবলেন না? আসিফ মাথা নিচু করে অসহায়ভাবেই দাঁড়িয়ে আছে। শান্তা খুব মজা পাচ্ছে, ওর মাথায় অনেকগুলো দুষ্টু বুদ্ধি চাপে। ও বলে, ভুল যখন করেছেন সো শাস্তি আপনাকে পেতেই হবে। আপনি আমাকে যা খুশি তাই শাস্তি দিন, কিন্তু আমার উপর রাগ করে থাকবেন না। ওকে, তাহলে আপনার শাস্তি হলো 1 নাম্বার, আমি যখন যা বলবো তাই করবেন। 2, যখন দেখা করতে বলবো দেখা করবেন। এটাই আপনার শাস্তি। আসিফ অবাক হয়ে তাকিয়ে আছে, এটা আবার কেমন শাস্তি? কিন্তু আসিফের খুব পছন্দ হয়েছে এই মিষ্টি শাস্তিটা। শান্তা আসিফকে কিছু বলতে না দেখে ও আবারও জোর দিয়ে বলে, কি শাস্তি দিবেন নাকি? আমি রাগ করে চলে যাব? না না, নেব, আপনি যখন যা বলবেন তাই করব। শান্তা আসিফের একদম কাছে এসে বলে, গুড, এখন বলেন আমাকে কিস করে কেমন লেগেছে আপনার? লজ্জা দিচ্ছেন তাই না? তো দেবো না, আমার এক্স জীবনেও আমার শরীরে হাত দিতে পারে নাই, আর আপনি ডিরেক্ট। আসলে হয়েছে লুচু বলে আপনি একটা। আমার বোনের কাছে যদি আবার গেছেন না তো আপনার খবর আছে। এই যে কান ধরছি, আর জীবনেও নীলার সামনে যাব না। মনে থাকবে? থাকবে। তাহলে এখন আপনি আমাকে ফুচকা খাবেন, ওই যে ফুচকা দোকান, চলেন। জি চলেন। শান্তা মনে মনে খুব খুশি হয়। ওরা দুজনেই পাশাপাশি হেঁটে ফুচকাওয়ালার কাছে যাচ্ছে। শান্তা মনে মনে ভাবছে, আচ্ছা আমি ওনার সাথে এমন করছি কেন? আমার বোনের সাথে উনি কথা বললে আমার চলে কেন? কি হয় উনি আমার? কিছুই তো না, কোনো সম্পর্ক তো নেই আমাদের। তবে ভালো লাগে যখন ওনার সাথে থাকি। মনে হয় আমার যে খুশি আর কেউ নেই। অনেক সহজ সরল উনি, একদম আমার মনের মতো। ব্যাটার সাথে অনেক মজা পাবো। ইস, ঠোঁটটা পেয়ে একদম মন ভরে খেয়েছে। দাঁড়াও, এর প্রতিশোধ আমি দিবই নেব। এদিকে আসিফ মনে মনে বলে, শান্তা সত্যিই খুব ভালো, ও জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে আমাকে তাড়িয়ে দিত। কি কাজটা করলাম আমি, এটা মোটেও ঠিক হয়নি। এভাবে করা কখনোই ঠিক না। ও ভালো তাই আমাকে মাফ করে দিয়েছে, না হলে শান্তাকে হারাতে চায় না। মামা বেশি ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা দেন। আসেন এখানে বসি। জি। আসিফ আর শান্তা বসে আছে। শান্তা আসিফের দিকে তাকিয়ে আছে আর চোখে। আসিফ শান্তার দিকে লজ্জায় তাকাতে পারছে না। হঠাৎ করে শান্তা ভ্রু কুঁচকে আসিফকে বলে, আমি ছাড়া আর কয়জনকে কিস করেছেন? শান্তার এমন আকস্মিক প্রশ্নতে আসিফ যেন আকাশ থেকে পড়ে। পুরো শরীর গরম হয়ে গেছে প্রচন্ড লজ্জায়। তাও নিজেকে সামলে বলে, কাউকে না, আপনি যেরকম ভাবছেন আমি ওরকম ছেলে না। আসলে আজ অজান্তেই ভুলটা করে ফেলেছি। সত্যি তো? কাউকে করেননি তো আগে? না না। তাহলে এত ভালো করে কিস করা শিখলেন কোথা থেকে? আসিফ চোখ বড় বড় করে অবাক হয়ে শান্তার দিকে তাকিয়ে আছে। ও আসলে বুঝতেই পারছে না শান্তাকে। আসিফ কিছু বলার আগেই ফুচকা চলে আসে। শান্তা বলে, বুঝছি, আর বলতে হবে না। এখন আপনি আমাকে ফুচকা খাওয়াই দিবেন, নেন। আসিফ শান্তার দিকে তাকিয়ে একটা হাসি দেয়। তারপর একটা ফুচকা নিয়ে শান্তাকে খাইয়ে দেয়। শান্তাও মুচকি হাসি দিয়ে খেয়ে নেয়। আসিফ শুধু মুগ্ধ হচ্ছে। শান্তাও একটা ফুচকা তুলে আসিফের মুখে ঢুকিয়ে দেয়। আসিফ চুপচাপ খেতে থাকে। এভাবে একবার আসিফ তো একবার শান্তা, দুজনকে খাইয়ে দেয়। খাওয়া শেষ হলে শান্তা লক্ষ্য করে আসিফের চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। টপ টপ করে চোখ থেকে পানি পড়ছে আর শরীর ঘামছে। আসিফ কেমন যেন শক্ত হয়ে আছে। শান্তা ভ্রু কুঁচকে আসিফকে বলে, কি আপনার কি হয়েছে? এরকম করছেন কেন আপনি? না না, কিছুই হয়নি। আপনাকে অস্বাভাবিক লাগছে, কি হয়েছে বলুন তো? আসলে আমি একেবারে ঝাল খাই না, প্রচন্ড ঝাল লেগেছে তাই এরকম লাগছে। শান্তা পুরো স্তব্ধ হয়ে গেছে। দ্রুত উঠে আসিফের কাছে আসে আর বলে, আপনি কি পাগল? আমাকে বলেননি কেন? তাহলে তো আর এত ঝাল দিতে বলতাম না। না খেলে আপনি কষ্ট পাবেন তাই চুপচাপ খেয়েছি, কিছু বলিনি। আপনি আসলে না খুব কষ্ট হচ্ছে। ইস, কি অবস্থা আপনার। পানি খাবেন? পানি খেলে ঝাল আরো বেশি লাগবে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করেন না। চুপ, আপনার খবর আছে বুঝলেন।
চোখ মুখ একদম লাল হয়ে গিয়েছে। আপনি বসেন এখানে। শান্তা ফুচকা মামার কাছে এসে দ্রুত বলে, মামা আইসক্রিম বিক্রি করে কোথায়? ওই যে সামনে ওই দিকে। আচ্ছা। আপনি অস্থির হয়েন না, আমি ঠিক আছি তো। চুপ করে বসেন, আমি যাবো আর আসবো। শান্তা দ্রুত আইসক্রিমওয়ালার কাছে যায়। এদিকে আসিফের অবস্থা পুরোই খারাপ। শান্তা চোখের আড়াল হতেই 2 গ্লাস পানি মুখের মধ্যে ঢালে। বেচারা জান যাচ্ছে, চিল্লাচিল্লি করছে আসিফ ছালে। ফুচকা মামাকে সমানে বকছে। মামা বোকার মতো তাকিয়ে আছে। চোখে মুখে পানি দিয়ে মুখ ধুয়ে রুমাল দিয়ে মুছতে মুছতে শান্তা দৌড়ে চলে আসে। আসিফ আবারও শান্ত হয়ে যায়। আসিফকে দ্রুত আইসক্রিম দেয় শান্তা। আসিফও তাড়াতাড়ি আইসক্রিমটা মুখে নেয়। ও মনে মনে বলে, শান্তি। কেমন লাগছে এখন? জি খুব ভালো। আর কখনো এমন করবেন না। আমার জন্য কি আপনি নিজেকে কষ্ট দিবেন? দরকার হলে নিব। শান্তা লজ্জা পায়। ওর ব্যাগ থেকে টিস্যু বের করে আসিফের মুখটা মুছে দেয়। আসিফ অবাক হয়ে যায় আর বলে, আপনি শান্ত হন, আমি এখন ঠিক আছি। আর এরকম করবেন না প্লিজ। আচ্ছা আচ্ছা, আপনি অনেক ভালো আর কেয়ারিং। নীলাও কি এমন শান্তাকে জ্বালানোর জন্য? আসিফের মুখে নীলার কথা শুনে শান্তা খুব রাগ করে বলে, মামা ডাবল ঝাল দিয়ে একটা ফুচকা বানাও তো। আমার তরফ থেকেও ডাবল ঝাল দিয়ে বানাইতাছি। মামা দাঁড়াও। থাক মামা, বানায় আনো। একটা কথা বলি, রাগ করবেন না তো? তখন শান্তা বলল, না বলুন। সত্যি তো? হুম। নীলা আপনার চেয়ে অনেক সুন্দরী, ও বলেছে আমি না। বলেই আসিফ সেই একটা দৌড় দেয়। শান্তা হাসতে হাসতে শেষ। আসিফ দূরে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে আর শান্তার মুক্ত ছড়ানো হাসি দেখছে। শান্তা বিল দিতে নিলেই আসিফ দৌড়ে এসে জোর করে বিল দেয়। এরপর ওরা একসাথে হাঁটতে হাঁটতে গাড়ির দিকে যায়। জায়গাটা খুব সুন্দর, তাই না? ওর সাথে মাঝে মাঝে আসতাম, খুব ভালো লাগতো। আসিফের মনের মধ্যে একটু কষ্ট পায়, তাও বলে, রিহানকে মিস করছেন অনেক? মোটেও না, রিয়ান আমাকে কখনোই ভালোবাসেনি, এটা আমি বুঝতে পেরেছি। আর আপনিও বুঝেছেন। মন খারাপ করলেন নাকি? কই না না। এখন আমি অনেক হ্যাপি, জানেন? কেন? আচ্ছা জ্বালিয়েন, তাও এই মধুর হাসিটা যেন কখনো না হারায়। শুনুন, এত ভালো সাজবেন না, তাহলে মেয়েরা প্রেমে পড়ে যায়। বলেই শান্তা দৌড়ে গাড়িতে গিয়ে বসে। লজ্জা পেয়েছে বোধহয়। আসিফ হাসে। এই মুহূর্তগুলো খুব স্পেশাল, কখনো ভোলার নয়। আসিফও গাড়িতে উঠে বসে। এরপর ওরা বিভিন্ন গল্প করতে করতে বাসায় চলে আসে। শান্তার বাসায়। কিরে, কই ছিলি তুই? এত লেট হলো যে আসতে? ওই একটা ফ্রেন্ডের সাথে ফুচকা খেতে গিয়েছিলাম। ওহ, যা ফ্রেশ হয়ে আয়, লাঞ্চ করবি। আচ্ছা। শান্তা ওর রুমে ঢুকে মিটি মিটি হাসে। তা দেখে নীলা বলে, কি রে আপু, মিটি মিটি হাসছিস কেন? কি হয়েছে? তোকে বলবো কেন, তুই তোর কাজ কর। আমার কাজ তো শুধু একটাই, আসিফ ভাইয়াকে নিয়ে ভাবা আর ভাবা। শান্তার আগেভাবে নীলার দিকে তাকিয়ে আছে। ওর কাছে এসে বলে, তুই তাকে ভাইয়া বলে ডাকিস, তুই এসব কি ভাবছিস তুই? আরে ভাইয়াই তো পরে ছাইয়া হয়, জানো না? দেখ নীলা, বেশি করিস না, বাবা মাকে বলে দেবো কিন্তু। তুই পড়াশোনায় মন দে, আর কখনো ওনার কাছে যাবি না, বলে দিলাম। বলেই খুব রাগ দেখিয়ে শান্তা চলে যায়। নীলা বলে, আপু এত রেগে গেলে কেন? বুঝলাম না। ধুর, রাগুকা, আমার তো শুধু আসিফ ভাইয়ার না, মানে ওনাকেই চাই। উফ। রাত 11:24। শান্তার মন মেজাজ একদম খারাপ। বারান্দায় এসে বসে ফোন হাতে নিয়ে আসিফকে কল দেয়। হাই, কেমন আছেন? চুপ কেন? আমার উপর রাগ নাকি মন খারাপ? জানি না। আচ্ছা সরি। আপনি সরি কেন বলছেন? এমনি। বলতে হবে না। আচ্ছা, আপনি কি নীলাকে পছন্দ করেন? হ্যাঁ করি তো। কি? আরে ছোট বোন হিসাবে, ওকে আমার ছোট বোন ভাবি আমি। দেখুন, আপনাকে আমি কখনো বোনের নজরে দেখিনি, আর পারবো না। আপনি আমার একটা ভালো ফ্রেন্ড, বা বলতে পারেন আমার ভালো থাকার কারণ। সত্যি তো নীলাকে বোনই ভাবেন? হ্যাঁ, কি সত্যি। গুড। তা আমি আপনার ভালো থাকার কারণ কিভাবে? কিস করে বুঝে অনেক ভালো লেগেছে? আসিফ খুব হাসছে, সাথে শান্তাও। দুজন দুজনের হাসি শুনছে। আসিফ বলে, আপনি যা ভাবেন। বলে না। আমি কখনো মেয়ে বন্ধু বানাইনি, সবসময় পড়াশোনা নিয়েই থাকতাম। আপনার সাথে পরিচিত হওয়ার পর থেকে দিনগুলো খুব ভালোই যায়। তাই? ভালো তো। আপনাকে একটা কথা বলি।
জি বলেন। আমি আপনাকে কি অনেক কি বলুন। এরপর শান্তা যা বলে আসিফকেও পুরো স্তব্ধ হয়ে যায়। শান্তা আসিফকে বলে, আমি আপনাকে অনেক জ্বালাবো এখন থেকে। আসিফ একদম বোকা হয়ে যায় শান্তার কথা শুনে। ও বলে, এত বড় ধোকা? কেন কেন, আপনি কি শুনতে চেয়েছিলেন? না মানে কিছু না। ও তাই? জি। আচ্ছা, থ্যাংক ইউ। কেন? মন ভালো করে দেওয়ার জন্য। আপনাকেও থ্যাংক ইউ। কেন? আমার দিনটা ভালো করে দেওয়ার জন্য। আচ্ছা, কাল দেখা করবেন না? সরি, কাল আমার অনেক কাজ আছে, পরশু করব শিওর। আচ্ছা, তাহলে গুড নাইট। জি, গুড নাইট। এরপর ওরা দুজনেই ঘুমিয়ে পড়ে। পরদিন আসিফের খুব ব্যস্তপূর্ণ একটা দিন যায়। অনেক ক্লান্ত হয় আর ফোনেও চার্জ না থাকায় চার্জে লাগিয়ে আসিফ ঘুমিয়ে পড়ে। এদিকে শান্তা আসিফকে রাতে অনেকবার কল দিয়েও পায় না। ওর কেন যেন খুব কষ্ট হচ্ছে। সারা রাত শান্তা আসিফের চিন্তায় ঘুমোতে পারেনি। পরদিন সকালে আসিফ ফোন ওপেন করতেই শান্তার এক গাদা মেসেজ। আসিফ মেসেজগুলো পড়ে ওর চোখ কপালে উঠে যায়। ও দ্রুতই শান্তাকে ফোন দেয়। একটা রিং হতে ফোনটা রিসিভ হয়। আসিফ স্পষ্ট শুনতে পাচ্ছে কেউ একজন কান্না করছে। এ কি, আপনি কান্না করছেন কেন? কি হয়েছে? চুপ করেন আপনি, খুব খারাপ আপনি, আর কথা নেই আপনার সাথে। প্লিজ বলুন কি হয়েছে, আমার চিন্তা হচ্ছে। হোক, সবচেয়ে বেশি চিন্তা আমার হয়েছে কতদিন সারা রাত কতবার আপনাকে কল দিয়েছি, কিন্তু ফোন বন্ধ। দিনে একবারও একটা কল দেননি। আমি কত অপেক্ষায় ছিলাম। রাতে ফোন বন্ধ পাওয়ার পরে কত ভয় পেয়েছি জানেন? সারা রাত ঘুমাইনি চিন্তায়, আর এখন আসছেন আপনি। আসিফ পুরো অবাক হয়ে যায়। আসিফের কাছে এখন অনেক কিছু স্পষ্ট। আসিফ বলে, আগেই অনেকগুলো সরি আপনার কাছে। আসলে গতকাল অনেক ব্যস্ত ছিলাম, আর রাতে বাসায় আসতে আসতে এত ক্লান্ত ছিলাম যে বলে বোঝাতে পারবো না। আর রইল ফোন, তার চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই চার্জ না দিয়েই ঘুমিয়ে গিয়েছিলাম। প্লিজ আপনি শান্ত হন। ভালো, এখন রাখি, আমি ঘুমাবো, পরে কথা হবে। শান্তা অভিমান করে ফোনটা রেখে নিশ্চিন্তে ঘুম দেয়। আসিফ মন খারাপ করে ফোন নিয়ে বসে থাকে। এরপর ফ্রেশ হয়ে কাজে চলে যায়। বিকেল 4:30। আসিফের দোকানের সামনে একটা গাড়ি থামে। আসিফ গাড়িটাকে চেনে। দ্রুতই উঠে রাসেলকে বলে বিদায় নিয়ে শান্তার গাড়ির কাছে যায়। শান্তা আসিফকে গাড়িতে উঠতে বলে। শান্তাকে খুব রাগী দেখাচ্ছে। আসিফ মাথা নিচু করে চুপচাপ বসে আছে। শান্তা বাইরে তাকিয়ে আছে, চুলগুলো আজও খোলা। খুব সুন্দর লাগছে ওকে। নীল একটা জামা পরেছে। নীল আসিফের খুব প্রিয়। আসিফ শান্তার দিকেই তাকিয়ে আছে, আর শান্তা আনমনে বাইরে তাকিয়ে আছে। ওদের গাড়ি সেই দিয়া বাড়ির দিকেই থামে। শান্তা গাড়ি থেকে নামে, সাথে আসিফও। শান্তা ও ড্রাইভারকে গাড়ি নিয়ে সামনে চলে যেতে বলে। কল দিলে যেন আবার এখানেই আসে তা বলে দেয়। ড্রাইভার কথা মতোই গাড়ি নিয়ে সামনে চলে যায়। এখন আসিফ আর শান্তা একদম একা। পুরো নিস্তব্ধতা চারদিকে, শুধু ওরা দুজন। আসিফ শান্তাকে চুপচাপ দেখেই বলে, প্লিজ রাগ করে থাকবেন না, আমাকে ক্ষমা করে দিন। আপনি রাগ করলে আমার ভালো লাগে না। কথা বলুন প্লিজ। কথা বলবেন না, তাহলে আমি আর কখনো আপনার কাছে আসবো না। শান্তা আসিফের দিকে তাকায়। আসিফ দেখে শান্তা কাঁদছে। ও দ্রুত শান্তার কাছে যায় আর বলে, একে কাছেন কেন? কি হয়েছে প্লিজ বলুন, আমার কিন্তু এখন চিন্তা হচ্ছে। শান্তা হঠাৎ করে খুব কাঁদতে কাঁদতে আসিফকে জড়িয়ে ধরে। আসিফ পাথর হয়ে আছে, কিছুই বুঝতে পারছে না সে। আসিফও শান্তাকে শক্ত করে জড়িয়ে ধরে। শান্তা কান্না করতে করতে বলে, আপনি খুব খারাপ, খুব খুব খুব। আচ্ছা আচ্ছা মানছি। আমার এত ভালো লাগছে কেন আপনার বুকে, বলতে পারেন? ভালোবাসেন যে, তাই। শান্তা লজ্জায় আসিফকে আরো শক্ত করে ধরে আর বলে, ইস, মজা না, আমি পচা ছেলেকে ভালোবাসি না। ও তাই, তাহলে তো নীলা আমাকে পছন্দ করে। শান্তা মুহূর্তেই মাথা তুলে রাগী ভাবে আসিফের দিকে তাকায়। আসিফ শান্তার দুগালে হাত দিয়ে বলে, সারা জীবনের জন্য আমার হবেন? ধোকা দিবেন না তো? জান দিয়ে দেব, কিন্তু কখনো আপনাকে বিন্দু মাত্র কষ্ট দেব না। তাহলে একবার বলেন। ভালোবাসি। আরো একবার। ভালোবাসি 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 ভালোবাসি। আমি বাসি। বলেই শান্তা আসিফকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। আসিফ মুচকি হাসি দিয়ে বলে, আপনি বলবেন না? বিয়ের পরে। আর শোনেন, আজ থেকে আমাকে আর আপনি বলবেন না, তুমি করে বলবেন। আমি তো আপনার অনেক ছোট। ঠিক আছে, তুমি 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 আর তুমি। ঠিক আছে,
এখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকেন, আমার খুব ভালো লাগছে। সব কিছু যেন এক বড় স্বপ্নের মতো। আজ থেকে বড় বড় স্বপ্ন দেখতে শুরু করেন মিস্টার। খুব ভালোবাসি তোমাকে। আমি না, কালকে আমার জন্মদিন। আসিফ শান্তাকে ছাড়ে আর অবাক হয়ে বলে, তুমি আমাকে এখন বলতেছো, আগে বলো নাই কেন? এমনি, কালকে আমাদের বাসায় ছোটখাটো একটা পার্টি হবে, সবকে আসেন। ধুর, আমি আসি কিভাবে? আঙ্কেল আন্টি না বললে হুট করে আসা যায় নাকি? তারা খারাপ ভাবে। উনি আপনি ভাবেন না, দাওয়াত পেয়ে যাবেন। তাহলে তো সমস্যা নেই, কিন্তু তারপরও সমস্যা একটা আছে। কি? আমাকে আগে বলে তোমার জন্য ভালো একটা গিফট রেডি করতাম। শান্তা আসিফকে জড়িয়ে ধরে বলে, আমি আমার সবচেয়ে দামি আর মনের মতো গিফটটা পেয়েছি, আর সেটা হলেন আপনি। আমার আর কিচ্ছু চাই না। আমিও। চলুন একটু হাঁটি, আপনার সাথে যত থাকি ততই ভালো লাগে। এরপর ওরা আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে যে যার বাসায় চলে যায়। আজ অনেক দিন পর ওরা ওদের মনের জমানো কথাগুলো নিজেদের মাঝে ভাগাভাগি করে নিয়েছে। দুজনেই আজ অনেক খুশি শান্তাদের বাসায়। কাল তো শান্তার জন্মদিন, সবাইকে দাওয়াত দিয়েছো? হ্যাঁ। নীলা আর শান্তা সেখানে বসেছিল। শান্তা কিছু বলতে যাবে অমনি নীলা বলে ওঠে, তোমরা তো সবচেয়ে বড় মেহমানকেই দাওয়াতই দাওনি। কে মা? আসিফ ভাইয়াকে। ও, আসলেই তো। শান্তা, আসিফের নাম্বার দে তো। এই যে নাম্বার নাও, কথা বলো। শান্তার বাবা আসিফকে দাওয়াত দেয়। এদিকে শান্তা মনে মনে বলে, যাক, আজ প্রথমবার বোনটা আমার কাজের কাজ করেছে। আমার বলার আগেই ও বলে দিয়েছে। গুড বোন। নীলা খুব খুশি আসিফের সাথে আবার দেখা হবে ভেবে, সময় কাটাতে পারবে। শান্তাও খুব খুশি। অন্যদিকে আসিফ শান্তাদের জন্য একটা সুন্দর গিফট কিনেছে। ও খুব এক্সাইটেড এটা শান্তাকে দেওয়ার জন্য। পরদিন শান্তাদের বাসায়। সময়টা এখন সন্ধ্যে 7:23। শান্তা আর নীলা দুজনে আসিফের অপেক্ষায় আছে। অন্য মেহমানরা সবাই চলে এসেছে, লাস্ট শুধু আসিফ। বেল পড়তেই শান্তার আগে নীলা দৌড়ে গেট খুলে। আসিফ ভেবেছিল শান্তা হবে, কিন্তু হলো নীলা। শান্তা এদিকে রাগে ফুঁসছে। আসিফ হাসি মুখে বাসায় ঢুকে। নীলা মিটিমিটি হাসে। দরজা লাগিয়ে আসিফের হাত ধরে নীলা আসিফকে ভেতরে নিয়ে আসে। শান্তার বাবা মাকে দেখে আসিফ বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার অপেক্ষায় ছিলাম বাবা, আসো আসো। নীলা, আসিফকে শরবত দে। আচ্ছা মা। আসিফ আস্তে আস্তে শান্তার কাছে যায়। শান্তা আসিফের কাছে আসে, খুব লজ্জা পাচ্ছে। আসিফ শান্তার হাতে গিফটটা দিয়ে বলে, হ্যাপি বার্থডে টু ইউ শান্তা। আল্লাহ তোমার সব ইচ্ছা পূরণ করো, এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসিফের কাছ থেকে গিফটটা নিয়ে শান্তা ভেতরের রুমে চলে যায়। গিয়ে গিফটটা খুলে দেখে অসম্ভব সুন্দর একটা শাড়ি। শান্তার খুব পছন্দ হয়েছে। শান্তা শাড়িটা বক্স থেকে বের করতে এই নিচে দেখে অনেকগুলো ম্যাচিং চুড়ি আর একটা চিঠি। শান্তা দ্রুত এই চিঠিটা নিয়ে পড়তে শুরু করে। এই শাড়িটা আমার দেওয়া তোমাকে প্রথম উপহার। আসলে উপহার না, আমার অজস্র ভালোবাসা। নিজের টাকায় কেনা তোমার জন্য প্রথম শাড়ি। আমাদের বিয়ে হলে বাসরাতে তুমি এই শাড়িটা আর চুড়িগুলো পরবে। আমি সারা রাত তোমাকে মন ভরে দেখব। প্রিয়, খুব ভালোবাসি তোমাকে। আজকের দিনটা শুধু তোমার। তোমাকে আর একটু স্পেশাল ফিল করাতে এই গিফটটা দিয়েছি। আশা করি তুমি কাঁদছো না। শান্তার চোখ দিয়ে খুশিতে পানি পড়ছে। শাড়িটা বুকের সাথে জড়িয়ে ধরে শান্তা আবার পড়তে শুরু করে। আমি অপেক্ষায় আছি সেদিনটার, যেদিন তোমাকে শাড়িটাই শুধু আমার করে দেখব, মন ভরে দেখব। শুধু অপেক্ষা আর অপেক্ষা। ইতি, তোমার ভালোবাসা, আসিফ। শান্তা খুশিতে আটখানা। ওর এ যাবৎ সবগুলো জন্মদিনে এটাই সবচেয়ে বেস্ট একটা গিফট ছিল। শান্তা গিফটটা খুব যত্ন করে রেখে দেয়। নিজেকে আবারও গুছিয়ে মুখে একরাশ আনন্দ নিয়ে বাইরে আসে। এসে আসিফের দিকে তাকিয়ে মন মাতানো একটা হাসি দেয়। আসিফ পারে তো পাগল হয়ে যায় সে হাসি দেখে। এরপর কেক কাটার পর্ব শুরু হয়। খাওয়া দাওয়া এনজয় চলে। তবে দুঃখের কথা হলো নীলার জন্য আসিফ শান্তার কাছেই যেতে পারছে না। নীলা আসিফের সাথে নানা কথা বলছে। আসিফও বাধ্য হয়ে তা শুনছে। এদিকে শান্তা অন্য মেহমানদের নিয়ে ব্যস্ত। ও পারছে না আসিফের কাছে আসতে। দুজনেই আটকা পড়ে গেছে। বিষয়টা খেয়াল করেছো? হুম। ও তো অনেক ভালো, আমাদের মেয়েটাকে অনেক সুখী রাখবে। আর মেয়েটাও বোধহয় ওকে অনেক পছন্দ করে। কি করা যায় বলো তো? ওর মায়ের সাথে কথা বলি। শুভ কাজে দেরি করতে নেই, কি বলো? খুব ভালো হবে। এরপর আস্তে আস্তে সব মেহমান চলে যায়। আসিফ শান্তাকে আর একা পেলই না।
শান্তা আসিফকে এক ফাঁকে বলে, ফোনে কথা হবে। বাবা আসিফ, এদিকে আসো, তোমার সাথে একটা জরুরি কথা আছে। আসিফ নীলার কাছ থেকে ওর বাবার কাছে আসে, আর শান্তা নীলা অন্য রুমে চলে যায়। বাবা, কাল সন্ধ্যায় তোমার মাকে নিয়ে একবার আমাদের বাসায় এসো, তার সাথে আমাদের কিছু কথা আছে। জি আঙ্কেল, অবশ্যই। আসিফ বুঝতে পারছে না হঠাৎ শান্তার বাবা ওর মাকে কেন আসতে বলল। শান্তার বাবা হঠাৎ করে আসিফের মাকে আসতে বলেন। আসিফ আর শান্তা দুজনেই অনেক অবাক হয়। শান্তা বিচলিত হয়ে আসিফ ওকে বলে, হয়তো মায়ের সাথে পরিচিত হতে চাচ্ছে, আর যদি বিয়ের কথাও বলে সেটা অবশ্য তোমার কথাই বলবে, কারণ তুমি তো বড় মেয়ে। আসিফের কাছ থেকে এই আশ্বাসটুকু পেয়ে শান্তা শান্ত হয়, কিন্তু ওরা জানেই না ঘটনার রহস্য অন্য কিছু। পরদিন সন্ধ্যে 7:30, শান্তার বাবা মার কথা মতো আসিফ ওর মাকে নিয়ে শান্তাদের বাসায় আসে। শান্তা আর নীলা দুজনেই অনেক খুশি। নীলা ঝাঁকানাকা ভাবেই সেজেছে, শান্তা সেদিকে খেয়াল দিচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, ভেতরে আসেন। বাবা, তুমিও আসো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম বাবা। আসেন ভাবি, বসেন। সবাই একসাথে ড্রয়িং রুমে বসে আছে। শান্তার মা প্রথমে বলতে শুরু করেন, ভাবি, আপনার ছেলে তো কোটিতে একটা। এরকম ছেলে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। এটা সত্যি বলেছেন ভাবি, ছেলেটা একদম ওর বাবার মতো হয়েছে। এদিকে শান্তা আর নীলা দেয়ালের আড়ালে দাঁড়িয়ে সবার কথা শুনছে। শান্তার বাবা বলে, আপনার ছেলেটা আমার বড় মেয়েকে না বাঁচালে সত্যি আমাদের পরিবারটা ভেঙে যেত। সবই আল্লাহর ইচ্ছা ভাই। ভাবি, আপনার কাছে আমার একটা জিনিস চাইবো, দিবেন আশা করি। শান্তা, নীলা, আসিফ এবং আসিফের মা সবাই খুব অবাক হয়। আসিফের মা বলে, জি ভাবি, অবশ্যই বললেন। তুমি বলো। ভাবি, আমরা আমাদের ছোট মেয়ে নীলার জন্য আপনার ছেলেকে চাই। নীলা আসিফকে অনেক পছন্দ করে, তাই আমরা চাচ্ছি ওদের বিয়ে দিয়ে দিব। এখন আপনি যা বলেন। আসিফ আর শান্তা এ কথা শুনে আকাশ থেকে পড়ে। নীলা খুশিতে আর লজ্জায় যায় যায় অবস্থা। শান্তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আসিফ তো স্তব্ধ হয়ে গেছে, পুরো পাথর। নীলা শান্তাকে জড়িয়ে ধরে বলে, আপু, আমি ওনাকে অনেক ভালোবাসি জানো। প্রথম দিন যেদিন দেখেছি সেই দিন থেকে ওনাকে ছাড়া আমি বাঁচবই না। আমার শুধু ওনাকেই চাই। আপু, আমি আজ অনেক খুশি। তুমি খুশি তো? শান্তার বুকটা ফেটে যাচ্ছে সীমাহীন কষ্টে। তাও বোনের কথাগুলো শুনে আড়ালে চোখ মুছে হাসি দিয়ে বলে, খুব খুশি আমি। সুখী হবো তারা। এদিকে শান্ত, কিন্তু ভাই, আপনার যে বড় মেয়ে এখনো অবিবাহিত। আর বললেন না, ওকে বিয়ের কথা বলেছিলেন কতদিন আগে। বলে আমি আগামী 2 থেকে 3 বছরও বিয়ে করব না, তাই ছেলেটাকেও দিয়ে দিচ্ছি। ও, দাঁড়ান, নীলাকে ডাক দিই। ওকে দেখবেন না? শান্তা, এই শান্তা, নীলাকে নিয়ে আয় তো মা। আপু, আমাদের ডাকে চলো। আমাকে সুন্দর লাগছে তো আপু, চলো। উফ, নার্ভাস লাগছে অনেক। শান্তা নীলাকে নিয়ে সবার সামনে আসে। শান্তার বাবা বলে, এটা আমার বড় মেয়ে শান্তা, আর ও হচ্ছে আমার আদরের ছোট মেয়ে নীলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। নীলা আসিফকে আর ওর মাকে শরবত দেয়, আর সাথে চা বিস্কিট। এরপর ওর বাবা মার পাশে গিয়ে বসে। শান্তা পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আসিফের মা বলেন, বাহ, মাশাল্লাহ, নীলা মামুনি তো খুব রূপবতী। আমার তো খুব পছন্দ হয়েছে। আসিফ শান্তার দিকে তাকায়। শান্তা ইশারায় হ্যাঁ বলতে বলে। আসিফ অসহায় ভাব করে। শান্তা ইশারায় জোর দিয়ে হ্যাঁ বলতে বলে। আসিফ বাধ্য হয়ে আস্তে করে বলে, জি। শুক্রিয়া আল্লাহর কাছে। ভাবি, আমরা তাহলে আজ থেকে বেআই হয়ে গেলাম। তাহলে বিয়ের তারিখটা ঠিক করে ফেলা যাক, কি বলো? হ্যাঁ, তা বেআইন সাহেব, সামনে শুক্রবার কেমন হয়? জি বেয়াই সাহেব, খুব ভালো হয়, মাঝে সময়ও আছে। জি, তাহলে সামনের শুক্রবার আসিফ আর নীলার বিয়ে। এরপর কিছু কথাবার্তা আর খাওয়া দাওয়া হয়। আসিফ আর ওর মা চলে আসে। আসিফ বুঝতে পারছে না শান্তা ওকে হ্যাঁ কেন বলতে বলল। আসিফ বাসায় এসে দ্রুত শান্তাকে কল দেয়। এটা কি করলে তুমি? কেন কেন? আমি যে ভুলটা করেছি সেটা আমার বোন করুক, আমি তো চাই না। ও আপনাকে আমার চেয়ে অনেক বেশি ভালোবাসে। প্লিজ ওকে কষ্ট দিয়েন না। আমি একবার ধোকা খেয়েছি, আমার বোনটাও সেই কষ্ট পাক, আমি তো চাই না। শান্তা, আমি তোমাকে ভালোবাসি,
আমি ওকে কখনোই এভাবে দেখি নাই, বোঝার চেষ্টা করো। না দেখলেও এখন থেকে দেখবেন। আমি বলছি আপনাকে, আমার বোনটাকে আমি অনেক ভালোবাসি। ওর খুশিতেই আমার খুশি। তুমি কি পাগল হয়েছো? তোমার কাছে সবকিছু স্বাভাবিক লাগছে? জানি না আমি, আর এটাই আমাদের লাস্ট কথা। আমার প্রতি তোমার ভালোবাসাটা মরে গিয়েছে। আমি আপনাকে আর ভালোবাসি না, ভুলে যান আমাকে। আমার বোনটা খুব ভালো, ও আপনাকে অনেক খুশি রাখবে। রাখি, আর কল দিন না কখনো। শান্তা ফোন রেখে দেয়। আসিফ নিস্তব্ধ হয়ে যায়। হঠাৎই ঝড়ের মতো কি থেকে কি হয়ে গেল। আসিফের চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে, শান্তারও। ও বাবু, তুই কাঁদছিস কেন? হঠাৎ করে নীলা চলে আসায় শান্তা ঘাবড়ে যায় আর চোখ মুছে বলে, আমার আগে আমার পিচ্চি বোনটার বিয়ে হয়ে যাচ্ছে, সেই সুখেই কাঁদছি। আপু তুমিও না? আচ্ছা, আসিফ ভাইকে তোমার পছন্দ হয়নি? নীলার এমন প্রশ্নে শান্তা আশ্চর্য হয় আর বলে, মানে? আরে আমার বর হিসেবে আর কি, পছন্দ হয়েছে। তোদের খুব মানাবে, দোয়া করি তোদের জন্য। আপু আমি ওনাকে পেয়ে খুব 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 খুশি। ইয়ে, আমিও তোর খুশিতে অনেক খুশি। এখন ঘুমা। আচ্ছা। শান্তা ওর বারান্দায় আসে, ঠাইটা লাগিয়ে নিঃশব্দে কাঁদতে থাকে। শেষ ঝড়ের মতো আসিফ ওর জীবনে এসেছিল, আবার ঝড়ের মতোই চলে যাচ্ছে। আজ যদি শান্তা মুখ খুলতো তাহলে নীলা প্রচন্ড আঘাত পেত, কারণ নীলার চোখে আসিফের জন্য অজস্র ভালোবাসা দেখেছে শান্তা। ও চায় না নীলা ওর মতো কষ্ট পাক। বড় বোন হিসেবে এটুকু করতেই পারে। সাধারণত সারা রাত কান্না করতে করতেই শান্তার চলে যায়। অনেকবার আসিফ কল দিয়েছে, শান্তা আর ধরেনি। শেষমেশ ফোন অফ করে দিয়েছে একটা মেসেজ দিয়ে। সেটা ছিল, আমার পরিবার আমার সব। আপনি বিয়েটা না করলে আমার পরিবার কিন্তু আমাকে এবার সত্যি হারাবে। আসিফ স্তব্ধ হয়ে যায় মেসেজটা দেখে। না পারে সইতে, না পারে সব ছাড়তে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। শান্তার মুখ একদম মলিন, যেন মুখে কোনো রক্তই নেই। একদম ফ্যাকাশে, ঠিক মতো খাওয়া নেই, নিজের কোনো যত্ন নেই। নীলা যত যা করে শান্তার একটু খেয়াল রেখেছে, না হলে শান্তা অনেক অসুস্থ হয়ে পড়তো। সারাদিন আসিফের দেওয়া চিঠিটা নিয়ে পড়ে থাকে, সেটা পড়ে আর কাঁদে। কেউ আসলেই লুকিয়ে ফেলে, মিথ্যে বলে। এভাবে এই দিন যাচ্ছে। আর কিছুক্ষণ পর নীলা আর আসিফের বিয়ে। আসিফ স্টেজে বসে আছে একা, নীলা নাকি এখনো সাজছে। শান্তা একবার আসিফের সামনে এসে দাঁড়ায়। আসিফ শান্তার দিকে তাকিয়ে আছে আর শান্তা আসিফের দিকে। শান্তার বুকটা ফেটে কান্না আসছে, আসিফেরও। শান্তা আর পারে না, একটুও পারে না। দ্রুত চলে আসে আসিফের সামনে থেকে। আসিফের ভেতরটাও দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এটাই হয়তো বাস্তবতা। এর কিছুক্ষণ পর নীলাকে নিয়ে আসা হয়। ওরা দুজন পাশাপাশি বসে। আসিফের মন বিয়েতে নেই। কি হয়ে গেল সব? বাইরে ঝড়ো হাওয়া বইছে, মেঘাচ্ছন্ন আকাশ। হয়তো কারো কাছে এই ওয়েদার রোমান্টিক, আর কারো কাছে কষ্টের। দেখতে দেখতে আসিফ আর নীলার বিয়েটা হয়েই যায়। আসিফের খুব কান্না পাচ্ছে। শান্তাকে বিয়ের সময় পাওয়া যায়নি, ওর নাকি শরীর খারাপ, তাই রেস্ট নিচ্ছে। আসিফ শুধু মনে মনে বলছে, এ কি করলে শান্তা, তুমি এ কি করলে? আসিফ আর নীলার বাসর রাত শান্তাদের বাসায় অ্যারেঞ্জ করা হয়। নীলাকে বাসর ঘরে রেখে আসা হয়েছে। আস্তে আস্তে সব মেহমান চলে যায়। আসিফের মুখটা একদম মলিন। শান্তার বাবা মা এসে আসিফকে বলে, মেয়েটাকে তোমার হাতে দিলাম, খেয়াল রেখো। আর এতটা দরদিও হইও না, শক্ত হতে শেখো। যাও, উপরে যাও। আসিফের মা এসে আবারও বলে, কত বড় হয়ে গেছিস তুই, তাই না? মাকে কিছু বলিস না। যা উপরে যাও, তোর বোতর অপেক্ষায়। আসিফ কারো কথাই কিছু বুঝতে পারলো না। ওর মন অনেক খারাপ। শান্তাকে এক নজর দেখতে পারলে খুব ভালো লাগতো হয়তো, কিন্তু শান্তাকে বোধহয় আর দেখাই হবে না। আসিফ না চাওয়া সত্ত্বেও বাসর ঘরে যায়। দরজা লাগিয়ে দরজার সাথে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে আসিফ। তারপর কিছুক্ষণেই ঘুরে তাকিয়ে দেখে বেডে ঘোমটা দিয়ে নীলা বসে আছে। আসিফ কেন যেন আর সহ্য করতে পারলো না, সহ্য হচ্ছে না তার। আসিফ নীলার কাছে এসে বলে, নীলা, আমার কিছু কথা আছে। এই কথাটা তোমাকে না বললে আমি দম বন্ধ হয়ে মারা যাবো। কি কথা? আমি কি হলো বলুন, আপনি কি? আমি তোমার বড় বোন শান্তাকে অনেক ভালোবাসি, অনেক অনেক। কিন্তু ও ভালোবাসে তোমাকে, তাই ওর কথা মতো বাধ্য হয়েছি আমি তোমাকে বিয়ে করতে। আমি শুধু ওকেই ভালোবাসি। নীলা ঘোমটাটা তুলে উঠে এসে আসিফের কাছে গিয়ে বলে, এই কথাটা আগে বলেননি কেন? তাহলে আপুকে বিয়ে করতেন। কিভাবে বলবো? তোমার আপু যে তোমাকে কষ্ট দিতে চায় না।
শুধু আপুই কি চাই না, আমি বুঝি চাই আপু কষ্ট পাক। মানে? নীলা আসিফের সামনে ওর পরনের শাড়িটা খুলতে শুরু করে। আসিফ অবাক হয়ে তাকিয়ে আছে। আসিফ দেখে নীলা নর্মাল পার্টি ড্রেস পরে আছে। এসব কি? উল্লু বানায়া বড়া মজা আয়া। আপু ভিতরে আসো। আসিফ তাকিয়ে দেখে বারান্দা থেকে ওর দেওয়া সেই শাড়িটা পরে বধূ সাজে কে যেন রুমে ঢুকলো। নীলা তার কাছে গিয়ে বলল, দুলাভাই এই হলো আপনার আসল বউ। আজকে এর সাথেই আপনার বিয়ে হয়েছে, আমার সাথে না। শান্তা? জি, এখন আমি যাই, বাকি কথা আপুই বলবে না। আমি কাবাব নিয়ে হাড্ডি হতে চাই না। নীলা চলে যেতে নিলে শান্তা নীলাকে টেনে ওর বুকের সাথে জড়িয়ে ধরে। নীলা কান্না মিশ্রিত কণ্ঠে বলে, তোর ছোট আমি অবশ্য, তাই বলে তোর খুশি কেড়ে নেওয়ার অধিকার আমার নেই। এখন জামাইকে নিয়ে মজা কর, আমি যাই। আসিফকে গুঁতো দিয়ে নীলা চলে আসে বাইরে। এসে চোখের পানি ছেড়ে দিয়ে আবারও মুছে ওর বাবা মার কাছে চলে আসে। শান্তা বেডে বসে আছে। আসিফ দরজা দিয়ে ঠাস করে বেডে বসে পড়ে। ওর বুঝতে পারছে না কি থেকে কি হলো। আসিফ সবার আগে শান্তার ঘুমটা তুলে শিওর হয় যে এটাই শান্তা। ঘুমটা তুলতেই আসিফ দেখে ওর মায়াময় শান্তা লজ্জা মিশ্রিত মুখ হয়ে বসে আছে। আসিফ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ও শান্তার আরেকটু কাছে গিয়ে ওর হাত দুটো ধরে চুমু দেয়। শান্তা কেঁপে ওঠে। এবার আসিফ শান্ত হয় আর বলে, এখন বলো কি থেকে কি হলো? আপনাদের এই চিঠিটা আজ আমাকে আপনার কাছে এনেছে। কিভাবে? আপনার চিঠিটা আমার শেষ সম্বল ছিল, সেটা নিয়েই সারাদিন থাকতাম। একদিন নীলা এই চিঠিটা পড়ে ফেলে আর বাবা মাকে সব বুঝিয়ে বলে। তারা আমাকে কিছু বুঝতে দেয়নি, আপনার মাকেও বলে দেয়, সব বলে। তারা আসলে আমাদের বুঝতে না দিয়ে আমাদের বিয়ের প্রস্তুতি নিচ্ছিল, আমার জন্যই সব করেছিল। এমনকি বিয়ের কার্ডও আমার নামে রয়েছে। আচ্ছা, আমি যখন কবুল বললাম, আপনি আমার কণ্ঠ চেনেননি? আমি আমার মধ্যে ছিলাম না। তোমাকে এভাবে হারিয়ে কিভাবে সেখানে আমি থাকি বলো? নীলার জন্যই আজ সব হয়েছে। সবই আল্লাহর ইচ্ছা। আসলে আমার দেওয়া শাড়িটায় তোমাকে অসম্ভব সুন্দরী লাগছে, যেন আজ প্রথম তোমাকে দেখছি। একবার বুকে জড়িয়ে ধরবেন? আর না পারছি না। আমিও, আসো। আসিফ শান্তাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। দুজনের চোখ বেয়ে খুশির অশ্রু ঝরছে। ওদের উথাল পাতাল মন আজ শান্ত হলো। সে সাথে ওদের ভালোবাসার পূর্ণতা হলো ঝড়ের হাওয়ার মতো।